ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মিশু সাহা। আর মিশু সাহা ভাইয়ের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মজুমদার খিলে। যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি 2005 সালের দিকে, তখন ওর বয়স 10 বছরের মতো। ওই সময়ে এই মিশু সাহা ভাই আর ওনার মা মামার বাড়িতে ঘুরতে যেতেন। মাসে কমপক্ষে 2 বার হলেও যেতেই হতো। মামার বাড়ি কাছাকাছি ছিল, ওনাদের গ্রাম থেকে মাত্র 3 কিলোমিটারের কাছাকাছি রাস্তা আর কি। মামার বাড়িতে মানুষজন ছিল মাত্র 3 জন। ওনার ঠাকুরদা মানে নানা, ঠাকুরদি মানে নানি, আর ওনার বুড়িমা। এই বুড়িমাটা হচ্ছে ওনার মায়ের দাদি। ওনাকে সবাই ভালোবেসে বুড়িমা বলে ডাকতেন। ঘটনাটা মূলত এই মায়ের দাদিকে নিয়ে, অর্থাৎ এই বুড়িমাকে নিয়েই। ঘটনার সুবিধার্থে আমরা তাকে বুড়িমা বলেই সম্বোধন করব। একদিন রাতে হঠাৎ ফোন আসলো, বুড়িমা অনেক অসুস্থ, ওনার বয়স তখন 100-র উপরে। এরপর মিশু সাহা ভাই ওনার মা পরের দিন সকালবেলায় মামার বাড়িতে চলে যান ওনাকে দেখতে। গিয়ে দেখলেন ওনার অবস্থা খুবই খারাপ, শুধু নিঃশ্বাসটাই আছে। শুধুই আমরা বলে রাখি, ওনার মামার বাড়ির পাশে আরেকটা ঘর ছিল, ওনার মায়ের জ্যাঠাদের ঘর। ঘরটা ছিল বাঁশের বেড়া আর টিনের সংমিশ্রণে তৈরি। ওই ঘরে 4 জন লোক বাস করত, রতন মামা, শিউলি মামি আর ওনাদের 2 সন্তান। এই শিউলি মামি বুড়িমাকে খুবই আদর যত্ন করত। যেহেতু মামার বাড়িতে তেমন কেউ থাকতো না, তাই উনি বুড়িমার সেবা যত্ন করতেন। বুড়িমা অসুস্থ হলেও দেখাশোনা করতেন। এক কথায় অনেক ভালোবাসতেন বুড়িমাকে। ঠিক এইবারও বুড়িমা অসুস্থ হওয়ার পর ওনার সব রকম কাজ ওই মামিই করেছিল। যেদিন ওনারা বুড়িমাকে দেখতে গিয়েছিলেন, এর পরের দিন সকালেই বুড়িমা মারা যান। ওনাদের চোখের সামনেই মারা যান। বুড়িমাকে ওনাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শ্মশানে নিয়ে যাওয়া হয়। ওনার দেহটি আগুন দিয়ে সৎকার করা হয়। সব কাজ শেষ হলে ওনারা ওনাদের বাড়িতে চলে আসেন। বুড়িমা মারা যাওয়ার 4 দিন পর মামার বাড়ি থেকে শিউলি মামির ফোন আসে ওনার মায়ের কাছে, মানে মিশু সাহা ভাইয়ের মায়ের কাছে। শিউলি মামি ফোন করে ভয়ঙ্কর একটা বিষয় বলেন। সেটা হচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে রাত হয়েছে, ঘড়িতে রাত 8টার কাছাকাছি। ঘরে উনি একাই ছিলেন। দরজা জানালা বন্ধ করে উনি রান্না করতে গেলেন। হঠাৎ রান্নাঘরের দরজায় ঠক 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 শব্দ। একটা বৃদ্ধা মহিলা কাঁপো কাঁপো গলায় বলছে, হে শিউলি, দরজা খোল। উনি প্রথমে চিন্তা করলেন, এত রাতে কে আসলো রে? ভালো করে আওয়াজটা শোনার চেষ্টা করলেন। আরে, এ তো বুড়িমার কণ্ঠ। উনি তো 4 দিন আগেই মারা গেছেন। ওনার শরীরে তখন ঘাম আসা শুরু হয়েছে। এটা কিভাবে সম্ভব? মনের ভুল ভেবে আবার রান্নায় মন দিলেন। এরপর দরজার বাইরে আবার ঠক 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 শব্দ। শুধু দরজার বাইরে না, একই সাথে রান্নাঘরে যে জানালা রয়েছে ওই জানালাতেও শব্দ হচ্ছে, একই সাথে দরজা এবং জানালায়। এরপর হলো কি, একই সাথে উপরে যে টিন রয়েছে টিনেও শব্দ হচ্ছে, দরজায় হচ্ছে, জানালা হচ্ছে, টিনেও হচ্ছে। মনে হচ্ছে এখনই পুরো রান্নাঘরটা ভেঙে ফেলবে। উনি তো ভয় চিৎকার করে উঠলেন। ওনার শব্দ শুনে পাড়ার সবাই দৌড়ে দেখতে আসলো। সবাইকে যখন উনি এই ঘটনাটা বললেন, কেউ তো বিশ্বাস করে না। সবাই তাহলে ধুর, মৃত মানুষ কেমনে ডাকতে পারে রে, কি সব উল্টাপাল্টা শুনছো, আর এটা শুনে চিৎকার চেঁচামেচি করতেছো, এটা বলে সবাই যে যার ঘরে চলে গেলেন। রাত 9টার দিকে এই মিশু সাহা ভাইয়ের দাদা, তার ভাইপোরা সবাই আসছে ঘরে। এরপর আর কোনো প্রকার শব্দ হয়নি, মানে ওনার স্বামী আর ওনার ছেলেরা আসার পর আর কি। এসব বলেই এই শিউলি মামি কাঁদো কাঁদো গলায় ফোনটা রেখে দিলেন। এরকম নাকি প্রতিদিন সন্ধ্যায় ওনার সাথে হয়, যখন উনি বাসায় একা থাকেন। এরপর যখন বাড়ির অন্য সদস্য চলে আসে তখন আর হয় না। শুরুর দিকে মিশু সাহা ভাই আর ওনার মা এই কথাগুলো বিশ্বাস করেন নাই। ওনার মা বলতেছেন, হয়তো বুড়িমাকে তোর মামি বেশি ভালোবাসতেন, তো তাই তার কণ্ঠটা কানে লাগতেছে, এখনো তার কথা চিন্তা করে হ্যালুসিনেশন হচ্ছে। এর 2 দিন পর মামার বাড়িতে একটা মন্দিরে উৎসব ছিল। সে উপলক্ষে মিশু সাহা ভাই ওনার মা মামার বাড়িতে বেড়াতে গেলেন। মন্দির থেকে ঘুরে এসে সন্ধ্যায় শিউলি মামিদের ঘরে বেড়াতে গেলেন। মামিকে ডাকাতে মামি ভয়ে ভয়ে দরজা খুলে দিল। কেননা সে চিন্তা করছে, আবার কে এলো, ভূত পেত নাকি। দরজা খুলে দেওয়ার পর ওনারা ঘরে প্রবেশ করলেন। শিউলি মামি আর মিশু সাহা ভাইয়ের মা রান্নাঘরে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মিশু সাহা ভাইকে শিউলি মামি বলছেন, এই সামনের রুমে একটা বসার মোড় আছে, তো যা ওইটা নিয়ে আয় তোর মায়ের জন্য। তো মিশু সাহা ভাই তার মামির কথা মতো মোড়া আনতে গেলেন। মামিদের ঘরটা ছিল অনেক বড়। রান্নাঘর থেকে সামনের রুমে যেতে 3টা রুম অতিক্রম করতে হয়।
উনি যখন বসার জন্য মোড়া আনতে সামনের রুমে গিয়েছেন তখন হঠাৎ শোনেন জানালায় ঠক 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 শব্দ হচ্ছে। শব্দটা জানালা থেকে দরজা একসময় পুরো ঘরের দেয়ালে ছড়িয়ে পড়েছে। উনি তো চিৎকার দিয়ে কান্না করতে করতে রান্নাঘরেই দৌড়ে পালান। রান্নাঘরে গিয়ে দেখেন সেখানেও একই অবস্থা। কেউ একজন খুব শক্তি প্রয়োগ করে দরজা জানালা ঘরের চালের টিনে ধাক্কা দিচ্ছে আর শিউলি শিউলি বলে ডাকছে। মিশু সাহা ভাই ওনার মা এসব দেখে তো মারাত্মক ভয় পেয়ে যান। শিউলি মামির কথা যে সত্যি এটা বোঝার আর ওনাদের বাকি রইল না। এরকম 10 মিনিটের মতো শব্দ হওয়ার পর হঠাৎ করে চারদিক একদম ঠান্ডা হয়ে গেল, শুনশান নীরবতা, পরিবেশটা আগের মতো হয়ে গেল। কিন্তু রাত 1টা থেকে শুরু হলো আবার সমস্যা, দরজা জানালায় জোরে জোরে ধাক্কা। ওই দিন রাতে কেউ ভয়ে ঘুমাতেই পারেন নাই। পরের দিন সকালবেলা একজন পণ্ডিতকে ডেকে নিয়ে আসা হয়, ওনাকে সবকিছু খুলে বলা হয়। পণ্ডিতের ভাষ্য মতে হিন্দু ধর্মের শাস্ত্রে এরকম কিছু বিষয় রয়েছে যে কেউ মারা গেলে তার আত্মা ঘুরে বেড়ায় আর শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হয়, তারপর কিছু জিনিস খাবার রাখতে হয়, তখন নাকি একটা আত্মা এসে সেই খাবারগুলো খেয়ে চলে যায়, এরপর কোনো সমস্যা হয় না। 15 দিনের মাথায় এটা করতে হয় আর কি, এমনটাই বলে গেলেন তার ধর্মের রীতি অনুযায়ী, যে তারা এটাই বিশ্বাস করেন। যেরকম প্রতিদিনই শিউলি মামিকে ডাকতেন আর দরজা জানালায় ধাক্কা দিতেন, এরকম আর কয়দিন চলতে পারে? এরকম করতে করতে প্রায় 15 দিন পার হয়ে যায়। 15 দিন পর দিনের বেলা বুড়িমার শ্রাদ্ধের সব অনুষ্ঠান শেষ হলো। রাতের বেলা বুড়িমার শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ওনার পছন্দের সব খাবার রান্না করা হলো, এছাড়া বাজার থেকে হরেক রকমের মিষ্টিও আনা হলো। রাত 10টার দিকে সবাই মিলে বুড়িমার উদ্দেশ্যে রান্না করা খাবারগুলো নিয়ে বুড়িমার শ্মশানের দিকে যাত্রা শুরু করলেন। কয়েকজনের হাতে বাঁশের বানানো মশাল ছিল। মশালের আলোতে হেঁটে হেঁটে ওনারা সবাই শ্মশানের কাছে গিয়ে পৌঁছলেন। যথারীতি সব খাবারগুলো শ্মশানের পাশে একটি স্থানে সাজিয়ে রাখা হলো। 2টি মশাল খাবারের পাশে জ্বালিয়ে রাখা হলো। সবাই যার যার মতো হাত মুখ ধুয়ে এবার বাসায় চলে যাচ্ছে। এবার এই মিশু সাহা ভাই আর ওনার এক মাসতুতো ভাই মানে খালাতো ভাইকে উনি বললেন, বা এই দুইজন মিলে চিন্তা করলেন যে আমরা আজকে দেখবো রে বুড়িমা কিভাবে পাখি হয়ে খাবার খেতে আসে। এখনকার যুগে এটা হয় নাকি, বা আসলে ব্যাপারটা কি দেখি তো। এটা বলাতে দেখা গেল যে সেই ভাইও রাজি। শ্মশানটা ছিল ওনার মামার বাড়ির পেছনের একটা পুকুর রয়েছে, ওই পুকুরের পাড়ে, খুব তো বেশি দূরে না। তো উনি আর ওনার সেই ভাই পুকুর পাড়ে একটা গাছের নিচে আড়ালে দাঁড়িয়ে রইলেন কখন বুড়িমা খেতে আসবে সেটা দেখার অপেক্ষায়। প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখেন শ্মশানের পাশের বাঁশঝাড় থেকে কুকুর টাইপের কিছু একটা, এটা কি কুকুর শেয়াল না অন্য কিছু এটা দূর থেকে ওভাবে বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে কুকুর টাইপের কিছু একটা, এটা বের হয়ে শ্মশানের দিকে যাচ্ছে। তখন মশালগুলি নিভু নিভু অবস্থায় চলে এসেছে। প্রায় মশালের হালকা আলোতে ওনারা দেখলেন ভয়ঙ্কর একটা ব্যাপার। কুকুর টাইপের ওই প্রাণীটি শ্মশানের পাশে রাখা খাবার থেকে কিছুটা দূরে গিয়ে বসলো। প্রাণীটা এদিক ওদিক তাকালো কয়েকবার। হঠাৎ দেখলেন প্রাণীটা তার সামনের 2টো পা প্রসারিত করে শ্মশানে রাখা খাবারের দিকে এগিয়ে নিচ্ছে। এটা দেখে ওনারা খুব ভয় পেয়েছিলেন, কারণ মনে হচ্ছে মানুষ 2 হাত দিয়ে কোনো কিছু যেভাবে ধরে ওইভাবে ধরলো। তখন শ্মশানের মশালগুলি প্রায় নিভে গেছে। চাঁদনি আলো ছিল, আর হালকা নিভু নিভু আলোয় যতটুকু ওনারা দেখতে পাচ্ছিলেন তাতে বোঝা যাচ্ছিল ওই প্রাণীটা তার সামনের 2টো হাত লম্বা করে দিয়ে ওই এক একটা খাবারের প্লেট বা যে ঝুড়ি যেটা ছিল ওটা ধরছে, আর নিমিষের মধ্যেই সেই খাবারগুলো খেয়ে ফেলছে। প্রায় 5 মিনিট ধরে সবগুলো খেলো। এরপর আবার যেভাবে এসেছিল সেভাবেই ওই শ্মশানের পাশের বাঁশঝাড়ের ভিতরে চলে গেল। এই কথা ওই সময় ওনারা কাউকে বলেন নাই, শুনলে বকা দিবে যে তোরা ওখানে বসেছিলি কেন। পরের দিন কৌতূহলবশত উনি আর ওনার সেই ভাই শ্মশানে গেলেন যে আসলে কি ওনারা যেটা দেখেছেন ঠিক দেখেছেন। গিয়ে দেখলেন ওখানে কোনো খাবারই অবশিষ্ট ছিল না। প্রায় 50 রকমের খাবার দেওয়া হয়েছিল। এতটুকু একটা ছোট প্রাণীর পক্ষে এত অল্প সময় খাবারগুলি খাওয়া কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্সরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নাম আব্দুল হামিদ তমাল, আমি ডানমুড়ি থেকে বলছি। তো আজকে আপনাদের সাথে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমার এবং আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি বলবো না যে ঘটনাতে এক্স্যাক্টলি সুপারন্যাচারাল বা প্যারানর্মাল কিছু আছে, আর যে ঘটনাটি আমার সাথে ঘটেছে সেটা আমরা লজিক্যালি এক্সপ্লেইন করতে পারছি।
তো আমি আর সময় নষ্ট না করে সরাসরি ঘটনা চলে যাই। ঘটনাটি ঘটে 2023 সালের ফেব্রুয়ারি মাসে। আমি আমার সব বন্ধুদেরই ছদ্ম নাম ইউজ করবো, আসল নামটা ইউজ করবো না ওদের প্রাইভেসির কারণে। আমার বন্ধু জিদান, সে মালয়েশিয়া একটা ইউনিভার্সিটিতে পড়ে। তো সেমিস্টার ব্রেকের কারণে ফেব্রুয়ারিতে সে বাংলাদেশে ব্যাক আসার পর আমাদের সব বন্ধুদেরকে একদিন সে তার বাসায় দাওয়াত দেয়। তো বাসাটি হচ্ছে সাভারের একটা সোসাইটির ভিতর। সোসাইটিটা খুব বড় এবং খুব সুন্দর। তো আমরা একদিন সব বন্ধুরা মিলে ওর বাসায় যাই এবং ডিসাইড করি যে যেহেতু অনেকদিন ধরে দেখা হয় না আর কথাবার্তা তেমন হয় না, সেদিন রাতটা আমরা ওর বাসায় কাটাবো। তো সারাদিন খুব ভালোভাবেই যায়। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই ডিসাইড করি যে ছাদে গিয়ে ঘুরতে ফিরছি। ফেব্রুয়ারির শেষের দিক হওয়ার পরেও ওদিক সাভারের দিকে খুব ঠান্ডা ছিল, কারণ খোলামেলা জায়গা ছিল আর গাছপালাতে ভরা ছিল পুরো জায়গা সোসাইটি। তো দেখা যাচ্ছে যে আপনার এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল ঘুরতে শোনার জন্য। তো আমরা সবাই রাত 1:15টার দিকে ছাদে যাই এবং ঘুরতে শোনা স্টার্ট করি। তো আমি ওর বাসায় একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। ওর বাসাটি হলো আপনার সোসাইটির দক্ষিণ দিকের পুরো শেষ প্রান্ত, ওয়ালের সাথে লাগানো। আর ওয়ালের পর হলো খুব বিশাল বড় একটা জঙ্গলই বলা যায়, কারণ বিশাল বড় একটা স্পেস, সামনে হলো খালি মাঠ, আর পরে দূর দূরান্ত পর্যন্ত শুধু জঙ্গল আর জঙ্গল, গাছপালাতে ভরা। আর ওর অনেক পর দেখা যায় 1 কিলোমিটার এরকম পর দেখা যাচ্ছে যে আরো কয়েকটা বাসা বাড়ি আছে, ওগুলো আলো বাতি চলছে, ওগুলো দেখা যাচ্ছে। তো ওই জায়গাটা স্পেসটা পুরাই মিলিটারি আন্ডারে। তো আমরা এরকম রুটে স্টার্ট করে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 40 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে না, স্টোরি গুলো এত ভালো লাগছে না। আর দেখা যায় সব একসাথে হওয়ার কারণে মাঝখান দিয়ে অনেক গল্প গুজব হচ্ছে, তো ওইভাবে মানে ক্লিয়ারলি ফোকাসও করতে পারছি না স্টোরিতে। আমরা বুধন শোনা বন্ধ করে ডিসাইড করি যে সবাই সবার পার্সোনাল কোন এরকম এক্সপিরিয়েন্স থাকলে ওইটা শেয়ার করবো। তো আমার এক বন্ধু বলে, আমার একটা আছে এরকম এক্সপিরিয়েন্স। আমাদের তো বাসায় ফ্যামিলি প্রবলেম হয়েছে, অনেক ব্ল্যাক ম্যাজিক হয়েছে আমাদের সাথে। তো দেখা যায় ওটা ছুটানোর জন্য রোকেয়া করছে। তো আমরা বেশিরভাগ বন্ধুরা এই রোকেয়া ব্যাপারটা বুঝতাম না, জানতাম না রোকেয়া জিনিসটা কি। আমার এক বন্ধু জানতো এবং সে লাভ দিয়ে উঠে হঠাৎ করে যে আসলে তোর বাসায় রোকেয়া করা হয়েছে। তো তাহলে তো আসলে একটা রিয়েল স্টোরি, এটা কোনো ভুল ত্রুটি হওয়ার কথা না, কারণ যেহেতু তোর ফ্যামিলিও এখানে তোর ইনভলভ আছে। তা আমরা ওকে জিজ্ঞেস করি যে কেন, ব্যাপারটা কি রিয়েল কেন, রোকেয়া কি জিনিস। তো বলে যে রোকেয়া হলো ইসলামিক ওয়েতে জিন আসর করলে বা ব্ল্যাক ম্যাজিক করলে ওগুলো ছুটানোর যে পদ্ধতিটা, ওটাকে রোকেয়া বলে। তো আমরা খুব এক্সাইটেড হয়ে যাই যে একটা রিয়েল ঘটনা আমাদের বন্ধুর সাথে ঘটেছে সেটা শুনবো, কিন্তু ও সেটা বলতে চায় না সহজে, কারণ ও বলে যে ওর ফ্যামিলিতে প্রবলেম হতে পারে এটা বললে। তো আমরা খুব জোরাজুরি করার পর সে বলে যে আচ্ছা, আমি যতটুকু পারি কম ডিটেলসে আমি স্টোরিটা বলবো। তো বলা শুরু করে যে এরকম রোকেয়া করা হয়েছে, ওর তখন ওকে দেখানো হয়েছে যে বাসার কোথায় এরকম তাবিজ কাগজ লুকানো ছিল, বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক করতে যে আইটেম গুলো ইউজ করা হয় ওগুলো কোথায় লুকানো ছিল সেগুলো দেখায়। তারপর কোন জিন তাদের বাসায় ওদেরকে জ্বালাতনা করছিল সেটাও দেখায়। তো এগুলো বলার মাঝখানে হঠাৎ করে আপনার যে জঙ্গল ছিল ওই সোসাইটির বাইরে, যে মিলিটারি আন্ডারে যে জঙ্গলগুলো ছিল খুব দূর, সেখান থেকে খুব দূর থেকে আপনার শেলে ডাক শুনে, এবং একটা শেল না, দেখা যায় 15-20টা শেল একসাথে ডাকছে, এরকম একটা আওয়াজ শুনতে পাই খুব দূর থেকে। তো আপনার কয়েক সেকেন্ডের ভিতরেই আমরা বুঝতে পারছি যে শেলের ডাকটা আরো জোরে, মানে ডাকটা আরো জোরে হচ্ছে, সাউন্ডটা বাড়তেছে আর এবং আরো কাছে আসতেছে আমরা দেখি। তো আমরা একটু ভয় পাই। ও কিন্তু স্টোরি বলতে আছে, কিন্তু একটা সময় এমন হয় আর কয়েক সেকেন্ড পর, ঘটনাটা খুব কম সময় হয়, আর কয়েক সেকেন্ড পর দেখা যাচ্ছে যে আপনার শেয়ার ডাকটা একদম এবার অনেক জোরে হয়ে গিয়েছে, আর মনে হচ্ছে যে একদম বাসার নিচ থেকে, মানে জাস্ট ওয়ালের বাইরেই বাসার নিচ থেকে আওয়াজটা আসতেছে। তো ওই দিন মেঘলা ছিল আকাশ রাত্রেবেলা, কিন্তু ক্লিয়ারলি সব দেখা যাচ্ছিল। আর এবং
আপনার আমাদের বাসার যে মানে ওয়ালের বাইরে ফার্স্টের দিকে সামনে কিন্তু শুধু মাঠ ছিল খালি, ও পরের দিক থেকে একটু পরে গিয়ে জঙ্গলগুলা, গাছপালাগুলা। তো শেয়াল যদি এত সামনে এসে পড়ে তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পারবো যে শেয়াল সব না দেখতে পারলে একটা দুটো তো দেখতে পারবো যে দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমরা মাঠে কিছু দেখতে পারি, মাঠটা পুরো খালি ছিল। কিন্তু ঠিকই নিচ থেকে শেয়ালের ডাকগুলো শোনা যাচ্ছে, খুব অনেক জোরে শেয়ালের ডাক। কারণ 15-20টা শেয়াল যদি আপনার বাসার নিচ থেকে চিল্লাচিল্লি করে, চিৎকার করে, অবশ্যই সেটা খুব জোরে হবে। আমরা খুব ভয় পেয়ে যাই। ও আমার বন্ধু তো স্টোরি কন্টিনিউ করতে পারে না, মানে এমন মনে হচ্ছে যে ওকে কন্টিনিউ করতে দিচ্ছে না শেয়ালের ডাকগুলো। আমরা খুব ভয় পাই এবং আমি আমার বন্ধু জিদান একসাথে আয়াতুল কুরসি পড়া শুরু করি। তখনও চিল্লাচিল্লি চলছে শেয়ালের। কিন্তু যেই আয়াতুল কুরসি আমরা পড়া শেষ হয়, সাথে সাথে শেয়ালের ডাকগুলো বন্ধ হয়ে যায়, পুরো পিন ড্রপ সাইলেন্স হয়ে যায়। এমন মনে হয় যে কিছুই হয়নি, এতক্ষণ কোন শেয়ালের ডাক, কোন শেয়ালে নিয়ে আসা করছে, কিচ্ছু হয়নি, এমন সাইলেন্ট হয়ে যায় পুরো এনভায়রনমেন্টটা। তো আমরা খুব ভয় পাই অবশ্যই, কারণ ও এমনি বলছিল যে বললে সমস্যা হতে পারে। তারপর বলার মাঝখানে এরকম কিছু একটা হয়ে গেছে, তো আমরা তখন আর সাথে থাকি না, এসে পড়ি। তা রাসেল ভাই, আমি সেটাই এক্সপ্লেন করতে পারছি না যে এমন একটা জিনিস কেন হলো। যদি শেয়ালের, আমি বুঝতে পেরেছি যে আপনার গলা মার থাকার কারণে ভয়েস ইকো করে, ভয়েসটা আরো কোনো ভয়েস বা চিৎকার চেঁচামেচি হলে আরো জোরে আসে, দূর থেকে মনে হয় যে আরো কাছে জিনিসটা, কিন্তু আওয়াজটা অনেক দূরের থেকে আসতেছে, বাট মনে হচ্ছে যে অনেক কাছে। কিন্তু এমন একটা আওয়াজ যদি আপনার মনে হয় যে বাসার নিচে এসে পড়েছে, তাহলে তো অবশ্যই শিয়ালগুলো নাইলেও তো দেখা যাবে যে আপনার মাঠে আছে বা গাছপালা থেকে বের হয়ে মাঠে এসেছে, এটা তো দেখা যাবে। বাট আমরা একটা শিয়ালও দেখি নেই সেদিন রাতে আশেপাশে, এবং প্রত্যেকটা শিয়ালের ডাকই আপনার আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। এটা তো হওয়ার কথা না। শিয়ালের ডাক আয়াতুল কুরসি পড়ার সাথে বন্ধ কেন হবে? ওরা তো ওদের মতো ডাকতেই হয়, হইতে পারে কোনো কারণে চিল্লাচিল্লি করছে যারা, তাদের। কিন্তু আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে সেটা বন্ধ হয়ে গেছে, আর কোনো একটা ফোটা ডাক আমরা আওয়াজ পাইনি ওর পরে। তো ঘটনাটা এক্সপ্লেন করতে পারিনি, আর আমার বন্ধুদের সাথেও কয়েকবার ডিসকাস করেছি এই ঘটনাটা নিয়ে, কিন্তু আমরা কেউ কোনো লজিক্যাল একটা এক্সপ্লেনেশন যে বের করতে পারবো সেটা পারিনি। এরপর আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা এখন জয়েন করেন তাদেরকে বলবো যে তারা যদি সময় পান, কষ্ট করে আমাদের পূর্বের ঘটনাগুলো একটু শুনে নেবেন। আর আমাদের এখানে কিন্তু লাইভ চলাকালীন, স্ট্রিমিং করা চলাকালীন সময় আপনার পিছনে শুনে সামনে আসতে পারেন। তো আমি সামনের ঘটনাটা যাওয়ার আগে একটা ছোট্ট কথা শেয়ার করব। আসলে এই কথাটা শেয়ার না করে আমি এই ঘটনাটা যেতে চাচ্ছি না। আমি কিছুদিন আগে আমাদের ইউরোপের সবচেয়ে বড় মার্কাজে গিয়েছিলাম আর কি। মার্কাজে গেলাম, মাসোয়ারা ছিল, আর অনেক সাথে দেখা সাক্ষাৎ হওয়া। আমাদের হালকা থেকে লোকজন গিয়েছিল, আমরা প্রায় 5 জন গিয়েছিলাম মাসোয়ারাটা শুনতে। তো আমরা যখন মাসোয়ারা শুনছিলাম, আমার মোস্ট অফ দ্য টাইম আমি সবসময় একটু বয়ানের দিকেই বেশি মনোযোগী হই। তো এখানে আমাদের বয়ানে একটা কথা সবসময় বলা আছে যে আমাদের ইয়াংস্টার যারা আমাদের নেক্সট লিড করবে তাদেরকে সবসময় আমরা মোটিভেট করবো এবং হাসি মুখে মোটিভেট করব। এই কথাটা ওই সময় বয়ানটা চলছিল। ওই বয়ানটা শেষ করার পরে আমাদের ওই শেষ বয়ান ছিল। শেষ বয়ানের পরে আমি যখন রওনা দিব, আমাদের ইউরোপের এই মার্কাজটা আসলে ডিউসবারিতে, এটা হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, লিডস নামে একটা জায়গায়। তো এই লিডস যে জায়গাটাতে, এটা ডিউসবারিটা খুব ছোট্ট একটা শহর এবং আশেপাশে সবকিছুই হালাল। এখানে কোনো কিছু হারাম পাওয়া যায় না, মানে সব হালাল। মানে আশেপাশে ইসলামিক দোকান, বাসা মুসলিম। অনেকদিন যাবত এখানে মার্কাজটা, তো আশপাশ ঘিরে যেসব এলাকায় মানুষ এসছে, তারা আসলে যারা মাইগ্রেট করে এসছে বা যারা থাকতে এসছে, তারা সবাই মোরলেস মুসলিম। তো আমি যখন ওখান থেকে বের হলাম, আমাদের সবাই রওনা দিব, এখন 4 ঘন্টা লাগে আমাদের বাসা থেকে ওখান থেকে আসতে। তো আমার সাথে একজনের পরিচয় হলো। আমি আসলে খেতে যে পরিচয়টা হয়েছে, ওই ভাইটা আসলে পাকিস্তানি। তিনি এই দেশে কবর খোরে, মোস্টলি কবর খোরে, এবং তার কাজই হচ্ছে কবর খোরা। আর এখানে আপনি চাইলেই কোদাল দা দিয়ে কবর করতে পারবেন না। এখানকার সিমেট্রি গুলাতে মুসলিমদের জন্য কিছু সিমেট্রিতে জায়গা আছে,
তো এখানে কবরের নিয়মও কিন্তু অনেক ডিফারেন্ট। আপনাকে ওই এখানকার নিয়ম ফলো করে কবর দেওয়া হয়, ওই কফিনের মধ্যে ডেড বডি রেখে কবর দেওয়া হয় অন্যদের ক্রিশ্চিয়ানদের মতো, কিন্তু মুসলিমদেরটা একটু অন্যরকম ভাবে। কিন্তু কফিনের মধ্যে ডেড বডি রাখা যায়, আপনি মাটির মধ্যে লাশ শোয়াতে পারবেন না এখানে। তো আমি যেহেতু ওনার কাছ থেকে ওনার সাথে কথা হলো, হাসি সাক্ষাৎ, এখানে তো সবাই হাসি দিয়ে কথা বলে, তো কথা বলতে বলতে একটা পর্যায়ে জিজ্ঞেস করলাম যে আপনার ভয় লাগে না? বলে যে আমি অনেকদিন যাবতীয় কাজটা করি, ভয় শুরুতে লাগতো, এখন আর লাগে না, এখন তো প্রফেশনের জন্য করি, লাশ হাতে থাকলেও ভয় লাগে না। কিন্তু একটা ছোট্ট ঘটনা তিনি আমার সাথে শেয়ার করেছেন। তিনি বলেছেন যে আসলে সেটা তার হ্যালুসিনেশন ছিল নাকি ব্যাড ড্রিম ছিল, ওইটা সারাদিন এমন ভাবে পাস হয়েছে যে সেটা পরবর্তী সময় তার যখনই মনে হয়, তার কাছে মনে হয় যে তিনি স্বপ্নে দেখেছেন। আসলে এটা স্বপ্ন ছিল কিনা তিনি জানেন না, এটা তিনি লাইভ দেখেছেন এবং সত্যিকারে দেখেছেন। তো তিনি ওইখানে একজন মহিলা মারা গিয়েছিল কোভিড এর সময়, খুব বেশি দিন আগের কথা না, এটা 2021-এর মাঝামাঝি সময়, 2020-এর মাঝামাঝি সময়, জুন জুলাইয়ের দিকে। তখন এইখানের অবস্থা খুব খারাপ ছিল, আর কোভিড এর সময় তো লাশ দাফন করার জায়গা পাওয়া যাচ্ছিল না, এরকম অবস্থা। তো এইখানে এক মহিলাকে দাফন করার জন্য 3জন লোক আসে আর কি। তারা মহিলাকে দাফন করার জন্য গাড়িতে করে ডেড বডিটা নিয়ে আসে, কোনো ধরনের অন্য ওয়েতে কফিনে ভরা বা কফিন পাওয়ার মতো অবস্থা ছিল না, তখন এত কফিন পাওয়া যাচ্ছিল না আর কি। তো মহিলাকে একটা র্যাপ করে নিয়ে আসে। মহিলাটা ক্রিশ্চিয়ান ছিল। তো উনি যখন নিয়ে আসছে, ওনারা রাত তখন 8:30-9টা বাজে, আর যারা নিয়ে আসছে তারা স্বেচ্ছাসেবক, মহিলার কোনো আত্মীয় স্বজন নাই, এরা স্বেচ্ছাসেবক, এরা নিয়ে আসছে, তারা পাশে বাসা থাকে। তারা বললো যে আমরা দেখলাম যে জানালা দিয়ে দেখা যাচ্ছিল যে মহিলা শুয়ে আছে। তো পরবর্তী সময়ে 3-4 ঘন্টা যাওয়ার পরে মহিলা ওখান থেকে ঘুম থেকে উঠছিল, তারা মনে করেছে যে উনি আর নাই। তো তারা রিসিভ করে, তার ওখানে ডেড বডিটাকে ওইভাবে রাখা যাচ্ছিল না আর কি। পরে ওরা ফোন দেয়, ট্রিপলকে ফোন দেয়, হসপিটাল থেকে লোক আসে প্রায় 3-4 ঘন্টা পর, কারণ এখানের হসপিটাল তখন মারাত্মক বিজি ছিল, হসপিটালের লোকজনরা, অ্যাম্বুলেন্স তো পাওয়াই যাচ্ছিল না। পরে তারা অ্যাম্বুলেন্সের লোকজন বলে যে আপনারা পারলে দাফন করে ফেলেন, আমাদের আসলে অনেক জায়গায় যেতে হচ্ছে, মুমূর্ষু রোগীদেরকে আমাদের হাসপাতালে নিতে হচ্ছে। তো যাই হোক, ওনারা পরে উদ্যোগ নিয়ে সবাই মিলে 3-4 জন মিলে উদ্যোগ নিয়ে 3 জন তখন কবরস্থানে আসে। তো কবরস্থানে ওর তো জানাজা নাই, ওরা লাশটা ফেলে চলে যায়। লাশটা ফেলে অনেকটা প্রসেস, অনেক কবর খোঁড়া ছিল, লাশটা ফেলে ওরা চলে যায়। তো কবরে ওনাকে জাস্ট ওভাবেই নামানো হয়, ওই র্যাপ আপ যে প্যাকেটটা আছে সেটাকে থেকে খুলে ডেড বডিটা ডিরেক্টলি নামিয়ে দেওয়া হয়। তো উনি কবর দেওয়া শেষ করে, এখানে কবর হাতে কোদালে মাটি টানা হয় না, মাটি টানা হয় মেশিনে, বড় ট্রাক্টরের মতো আছে, এটা দিয়ে মাটিটা ফেলা হয়। তিনি ট্রাক্টর থেকে মাটি ফেলার পরে ওই কবরস্থানেরই কোনায় একটা পর্যায়ে বসেছিল আর কি, ওনার ওখানে অফিস আছে কবরস্থানের ভিতরে, সিমিটারির ভিতরে। তো তার যখন কাজের টাইম শেষ, রাত 9টা-9:30 বাজে, তারপরে তাকে বলেছে আর আধা ঘন্টা থাকো। তো তিনি আধা ঘন্টা ছিল, তার কিছু কলিগও ছিল। একটা পর্যায়ে তার সব কলিগরা চলে যায়, আর তিনি কবরস্থানটা ক্রস করে, কবরস্থানের পাশ দিয়ে রাস্তা দেখা যায় এবং তার গাড়িটা দেখাও যাচ্ছিল। তো তিনি কবরস্থানটার ভেতর থেকে বের হয়ে গাড়িতে উঠবে, এমন সময় তিনি যে লাশটা দাফন করেছিল তার চেহারা তো তিনি দেখেছেন। আর ওই মুহূর্তে ভয়টাও খুব একটা আহামরি কাজও করছিল না, যে ভয়ে তিনি কষ্ট হবে বা তার কষ্ট হচ্ছে বা তিনি চিন্তা করছেন, এরকম কিছু ছিল না। তো তিনি বললেন যে আমি লাশটা দাফন হওয়ার 2 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে আমি যখন সিমেট্রি থেকে বের হচ্ছি, বের হওয়ার সময় আমি গাড়িতে উঠতে যাব, তো আমার গাড়িটা আমার হাতের থেকে 10-15 ফিট দূরে, 10-15 ফিট দূরে হ্যাঁ হবে এরকম। তো আমি দেখলাম যে ওই পাশে তো গ্রিলের যে জায়গাটা কবর দিয়েছি, ওই কবরটা থেকে আমার গাড়িটা দেখা যায়। তো আমি ওইখানে রাস্তা দিয়ে হেঁটে গাড়িতে উঠবো, এমন সময় দেখলাম যে আমার কবরটা যে জায়গায় দেওয়া হলো, নতুন কবরটা দিয়েছি, সেই জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং হুবহু অবিকল সেই মহিলাটাই দাঁড়িয়ে আছে যে মহিলাটাকে তাকে তিনি কবর দিলেন। তিনি বললেন এই মহিলাকে মাত্র কবর দিলে মহিলা কবর থেকে উঠলো কিভাবে? তিনি বলছিলেন যে এই মহিলাটা এতটাই জীবন্ত লাগছিল, এতটাই ক্লিয়ার দেখছিলাম আমি মহিলাটার চেহারাটা, যে এটা আমি এখন বিশ্বাসই করতে পারছিলাম না যে মহিলাটাকে আমি কবর দিয়েছি। মহিলাটা হাত দিয়ে ইশারা করছে যে আমার কাছে আসো, মহিলাটা হাত দিয়ে ইশারা করছে বারবার। তো উনি কি করলেন, উনি কবরটার দিকে তাকালেন। তিনি দেখেন যে কবর তো খোঁড়া না, কবরটার ভেতর থেকে যে মানুষটা বের হয়ে থাকে তো সেটা খোঁড়া থাকবে বা গর্ত থাকবে, কিছু নাই। তার উনি যেটা দেখছেন সেটা হয়তো তার মনের ভুল।
এবং উনি হয়তো স্বপ্ন দেখছেন, হ্যালুসিনেট করছেন। তিনি বললেন যে ভাই এটা তো ইম্পসিবল, আমি হ্যালুসিনেট করছি না, আমি তো গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার সময় আমি গাড়ি স্টার্ট দিলাম, গাড়ি স্টার্ট দেওয়ার পর আমি গাড়ি চালাচ্ছি, আর আমি বারবার চিন্তা করছিলাম এই মহিলা উঠলো কেমনে কবর থেকে, এটা তো ইম্পসিবল। একদম পরিষ্কার ওই মহিলাটার চেহারা দেখা যাচ্ছিল, কারণ ভিতরে তো লাইট আছে, কবরস্থানের ভিতরে লাইট আছে, তো পরিষ্কার দেখা যাচ্ছিল। হালকা আবছা আলোতে ওই জায়গাটা কবরটার মধ্যে লাইটও পড়ছে। তো তিনি ড্রাইভ করে রওনা দিয়ে দেন তার বাসা থেকে। কবরস্থান থেকে তার বাসা হচ্ছে 20-25 মিনিট লাগে তার বাসায় যেতে। রাস্তার মাঝখানে এখানে হাইওয়েতে, আমি আগে একবার আপনাদেরকে বলেছিলাম যে হাইওয়েতে গাড়িতে আপনি হাইওয়েতে লাইট পাবেন না, আপনার গাড়ির হেডলাইটই চলতে হবে। তো তিনি খেয়াল করেন যে তার গাড়ির পেছনে কেউ বসে আছে। এটা তিনি লুকিং গ্লাসে খেয়াল করছিলেন যে গাড়ির পেছনে সে কেউ বসে আছে। পরবর্তী বললেন না, কেউ বসে নাই, কেউ বসে নাই, কেউ বসে নাই। তিনি এই জিনিস করতে 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 বাসায় চলে আসে এবং আল্লাহকে ডাকতে ডাকতে বাসায়, আমি মুসলিম তো আল্লাহকে ডাকতে ডাকতে বাসায় আসে, তার জব, সেই জন্য তিনি এটা করেন। তো বাসায় আসার পর তিনি তার স্ত্রীকে বললেন যে আমি মহিলাটাকে কবর দিলাম, আমার মহিলাটাকে আমি দেখলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, ঠিক পরের দিনও তাকে কাজ করতে তিনি গিয়েছিলেন এবং কাজ শেষ করে যখন দাফন শেষ করে তিনি বাসায় আসছেন, মানে ওইখানে আসলে ওই সময় তাকে থাকতে হয়েছিল, কারণ বারবার মুহূর্তে মুহূর্তে লাস্ট ডেড বডি আসছিল। তো তিনি যখন ওই জায়গায় ছিলেন তখন রাত্রেবেলা 7টার দিকে তার কাজ শেষ হয়ে যায়, 7:30টার দিকে তিনি ফেরত আসেন, বাসায় রওনা দিবেন। তিনি আসার পরের দিনও ঠিক ওই জায়গাতে ওই মহিলাকে আবারও দেখতে পান, ঠিক একই অবস্থায় তাকে ইশারা করে ডাকছে। অথচ তিনি যখন কবরস্থানে ঢোকেন বা রাত তো তখন হয়েই গেছিল, কিন্তু ততক্ষণে তিনি তাকে দেখেন নাই। তিনি ঠিক বের হওয়ার সময় তাকে দেখলেন 2 দিন পর পর। তো তিনি তার পরের দিন যখন তিনি আবার একই জায়গায় কাজে আসলেন, তিনি তার ইমিডিয়েট কলিগদেরকে বললেন যে আমি এরকম দেখছি, এটা কি আমার মনের ভুল হতে পারে কিনা। তো বলে যে আসলে ওনারাও নাকি এরকম অনেক আগে একবার দেখেছিল, এর মধ্যে ওনাদের যে 4-5 জনের মধ্যে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপ থেকে একজন নাকি আগে একবার এরকম দেখেছিল এই সেম কবরস্থানে। তো তখন ওনারা চিন্তা করলো যে হয়তো বা এখানে কোনো খারাপ কিছু আছে। তো ওনারা রাস্তা চেঞ্জ করে পরবর্তী সময় আসতে শুরু করলো। এই রাস্তা চেঞ্জ করার পর থেকে আর কিছু হয়নি। রাস্তা চেঞ্জ ওনারা যখন পিছন দিয়ে যখন বের হচ্ছিল তখন থেকে তারা এরকম কিছু, তিনি আর এরকম কিছু দেখতে পাননি। এবং ওই জায়গাতে উনি ওই স্পেসিফিক রিজনে প্রায় অনেকদিন যাবো তার কবর দেন নাই, মানে কবরের জন্য তার খোরা পড়েন, তার খোরা লাগেনি। কিন্তু একটা সময় সেটা আর তিনি আর দেখেননি। তো এইটা তিনি আমাকে শেয়ার করলেন। তিনি তার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এসেছে। তিনি বললেন যে আমার কাছে আরো কিছু ঘটনা আছে, আমি আরো কিছু ইনসিডেন্টের কথা শেয়ার করবো, কিন্তু সেগুলো ছোট ছোট, আমি আপনাকে জানাবো। তখন আসলে আমার খাওয়া শেষ আর আমাকে রওনা দিতে হবে, তো আমি আর তার কাছ থেকে শুনতে পারিনি। আর ওখানে তো প্রচুর মানুষ, এই মানুষের ভিড়ে তিনি যে বলছিলেন পাশের মানুষটা মনোযোগ দিয়ে শুনছিল। আসলে কন্টেন্ট গুলোই এরকম যে আপনি চাইলে শেয়ার করতে গেলে দেখবেন যে লোকজনের ইনভলভমেন্ট থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন ঘটনাটা। আমি এখন চলে যাবো আরেকটা ঘটনায়। আসলে এটা না বললেই না যে যখনই সম্ভব তখনই ঘটনা কালেক্ট করা যায়, এবং এখানে আমার ঘটনা প্রচুর। আমি খুব শিগগিরই আপনাদের সামনে, আমি বলেছিলাম একবার একটা এলাকার জায়গা, যে জায়গায় গলাকাটা লাশ পাওয়া গিয়েছিল, এটার সোর্স পেয়ে গেছি। সে প্রত্যক্ষদর্শীর থেকে অথবা পাশাপাশি থেকে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে কেউ যদি ঘটনাটা কালেক্ট করতে পারে তো আমি পেয়ে গেছি। ইনশাল্লাহ এটা আমি নিয়ে আসবো। আর অবশ্যই আমার সবসময় চেষ্টা থাকবে যে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়া। তো আমি এখন যার ঘটনা শেয়ার করবো তার জন্য সবসময় আপনারা অপেক্ষা করে এসছেন। লাস্ট 2 বছর আপনারা সবার মন জয় করে নিয়েছে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি হয়ে যাচ্ছি জাহিদ ভাই। তন্নির রুমে এসি চলছিল, ঘ্যাট ঘ্যাট শব্দ আসছে। আর এসিটা মানে নতুন এসি না, পুরাতন এসি। এসির যে শব্দটা সবাই পেয়ে থাকে সেরকম শব্দ আসছে। তো তন্নি যখন শুয়েছিল তখন ওর হালকা হালকা ঠান্ডা লাগছিল, ঘুম ঘুম ভাব। আর ঘুমটা আসছে সময় হঠাৎ করে শরীরটার মধ্যে একটা কাঁটা দিয়ে ওঠে। একটা নরম, একটা গরম বাতাসের ঝাপটা আর পিঠে এসে লাগলো। ওর মনে হচ্ছিল যে বাতাস স্পর্শ করছে, বারবার এসে বাতাসে ধাক্কা দিচ্ছে শরীরটাকে। একটা খচখচ খচখচ শব্দ আসছিল। টাক টাক করে বিছানার নিচ থেকে মনে হলো কেউ টোকা দিচ্ছে। আপনি টোকাটা ফিল করতে পারবেন খাটের নিচ থেকে যদি হাত দিয়ে জোরে জোরে টোকা দেওয়া হয়। ঘুমটা কেটে যায় তন্নির, এবং কেটে যাওয়ার পর তিনি আরেকটু কান পেতে চেষ্টা করছিলেন শোনার জন্য আরেকবার যে শব্দটা আসে কিনা। আবারও টাক 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 শব্দটা আসছে,
এবার শব্দটা জিহ্বা দিয়ে করার মতো শব্দ, এরকম অনেকে করে না, ঠিক এরকম। তন্নির শরীরটা সাথে সাথে শিউরে ওঠে, কারণ তন্নি তো এরকম আগে কখনো ফিল করেনি। কুকুরের ডাক শুনতে পাচ্ছিল, কুকুরটা ঘেউ ঘেউ করছে, আর একটা দুইটা কুকুর না, অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করছে, আর সেই কুকুরের ঘেউ ঘেউ করার শব্দটা অনেক দূর থেকে ভেসে আসছিল। কিন্তু তন্নির মনে হলো তন্নির দিকে তাকিয়ে সেই কুকুরগুলো সেই দূর থেকেই চিৎকার করছে, এরকম মনে হচ্ছিল যেন তন্নি নিজেই হয়তো একটা ভূত, ভয়ঙ্কর কিছু একটা। মাঝে মাঝে অনেক ভয়ঙ্কর কিছুকে দেখলে কুকুর যেমন ঘেউ ঘেউ করে, ঠিক ঘেউটার শব্দটা দূর থেকে আসছে, কিন্তু ওই মুহূর্তে বসে মনে হচ্ছিল যে কুকুরগুলো তার দিকে তাকিয়ে আছে বা তাকে দেখে ঘেউ ঘেউ করছে। হঠাৎ করে দরজায় কেমন একটা আঁচড় কাটার শব্দ আসে, ফিস 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 করে একটা হাসি দিয়ে শব্দ আসে। হাসিটা বাতাসের শব্দ নাকি হাসি সেটা বুঝে ওঠা মুশকিল হয়ে যাচ্ছিল তখন। কিন্তু পর মুহূর্তেই তিনি লক্ষ্য করলেন দরজার সামনে কেউ জানি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল একজন তরুণ দাঁড়িয়ে আছে, ইয়াং যুবক, ছায়া মনে হলো অন্ধকারের মধ্যেই। কিভাবে যেন বুঝলো তন্নি, এবং নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য চিন্তা করছিল যে এটা মনের ভুল, এটা মনের ভুল। আবারও তিনি চিন্তা করলো যে না, এটা মনে হয় এসির শব্দটাই আমাকে খুব বেশি প্রভাবিত করছিল। তো এসি বসে বন্ধ করে দেয়। আবারও তার চোখটা লেগে আসে। এইবার একটু বেশি খারাপ লাগছিল, কারণ এবার বেশি ভয় পাওয়ার মানে আটকে ওঠার মতো, কারণ এই সময় তাকে পিঠে কে জানি স্পর্শ করলো। একটা বাতাস বা একটা নিঃশ্বাস, ওই মুহূর্তে তার কান বন্ধ হয়ে গেল। হঠাৎ ওর গলা চেপে ধরলো, কতগুলো চুল। আচমকা চোখ খুলে তন্নি দেখতে পেল একটা বিভৎস চেহারা। ওই চেহারা থেকে পোড়া একটা বিকট গন্ধ আসছে, রীতিমতো মুখ থেকে ধোঁয়া উঠছে ওই চেহারা থেকে। সেই মাথাটা এই মাথা থেকে তন্নির মাথাটা ছিল একদম মুখ বরাবর, তন্নির মাথা মানে একদম মনে যে তন্নির দম সামনে চলে আসছে। গরম নিঃশ্বাসটা তন্নি একদম পুরো ডিরেক্ট ও ফিল করছিল, একদম নিজের চেহারার উপর। হঠাৎ অজস্র হাত তন্নির শরীরে ঘোরাফেরা করছে, ওকে টাচ করছে অনেকগুলো হাত একসাথে। সজোরে একটা ঝাঁকি দিয়ে উঠলে তন্নি, জেগে ওঠে তন্নি, ধরফর করতে থাকে। তন্নি বুঝলো যে এটা স্বপ্ন, এটা স্বপ্ন দেখেছে, খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন যেটাই বলা যায়। কিন্তু তার দুঃস্বপ্ন না, শিকারকে চোখে দেখেছে শিকারী, অদৃশ্য মান শিকারীর অস্তিত্বর আগমনী বার্তা। পরের দিন ভার্সিটি থেকে বাসায় ফিরল তন্নি। পড়ছিল টেবিলে বসে, কলমের গোড়াটা দাঁতে বারবার লাগানোর অভ্যাসটা তার তখনও যায়নি। একটা স্বপ্ন তন্নি কিছুদিন আগে দেখেছিল, সেই স্বপ্নটার কথা হঠাৎ করে মনে পড়ল তন্নির। প্রকাণ্ড একটা গুহা, দেয়াল জোরে বিভিন্ন পশুর, বিভিন্ন জীবজন্তুর কাটা মাথা ঝুলানো, সবগুলো পশুর কাটা মাথা রয়েছে জ্বলন্ত মোমবাতি। একটা চেয়ার, সেই চেয়ারে একটা কালো সাপ গোল হয়ে বসে আছে। সামনে একটা হোলি ক্রস, যে ক্রসটা খ্রিস্টান ধর্মের প্রতীকী চিহ্ন, আপনারা সবাই জানেন। সেই হোলি ক্রসটা উল্টো করে ঝুলানো, রক্ত বেয়ে পড়ছে টপ টপ করে, আর সেই ক্রসের নিচেই একটা লাশ পড়ে আছে, রক্তাক্ত লাশ। লাশটার চুলগুলো সামনের দিকে। হুট করে আজ মনে পড়ল তন্নির সেই স্বপ্নটার কথা, একদম দম বন্ধ হওয়ার স্বপ্নের কথা। এটা হুট করেই মনে হলো। তন্নির মনে হলো কে যেন ওকে দেখছে। একরকম অস্বস্তি অনুভব করতে লাগলো। পড়া রেখা পরে এত কিছু করার পর পড়ালেখা করা যায় না, পড়া রেখে উঠে চলে গেল তন্নির মায়ের রুমে। রাতের বেলা এসিটা সেই একই শব্দ করছিল। ঘুমের মধ্যে মনে হলো তন্নিকে কেউ স্পর্শ করছে, তলপেটে একটা চাপ অনুভব করলো, সাথে সাথে ঘুমটা ভেঙে যায় তন্নির। কেমন আঠালো আর ভেজা লাগছিল তলপেটের নিচের দিকে। তন্নি তাকিয়ে দেখলো রক্ত। রক্ত দেখে সাথে সাথে তন্নি মনে করলো এটা পিরিয়ডের রক্ত হতে পারে। এক পলকের জন্য মনে হলো বিছানায় কেউ শুয়েছিল। আবারও তাকালো তন্নি, কিছুই দেখলো না সে। বাথরুমে যাওয়ার পর রক্ত দেখে তন্নি বুঝতে পারলো না কি করবে। সেদিন রাতের পর থেকে তলপেটটা ভার হয়ে গেল তন্নির। মানসিক অবসাদটা ঘিরে ধরে থাকে। তন্নি ভাবছিল এটা পিরিয়ড না, পিরিয়ড তো বেশি দিন থাকে না। তন্নির কিন্তু ততদিন 12 দিন হয়ে গেছে। ব্লাড এভাবে যাওয়াটা তন্নি বুঝেনি।
কারোর সাথে সে শেয়ার করেনি লজ্জার কারণে। সেটা লজ্জার বিষয়, এটা তো বলা যায় না। এক এক ফোঁটা ব্লাড কমে যাওয়াটা শুধু শারীরিক দুর্বলতার একটা মাত্র কারণ। কিন্তু তন্নি তখনও বোঝেনি, বুঝতে পারেনি। 14তম দিনে তন্নি চিৎকার ভেসেছিল। তন্নি চিৎকার করতে থাকে, অর্ধেক শরীর বিছানায়, অর্ধেক শরীর ফ্লোরে। প্রস্রাবের উৎকট গন্ধ, পাজামা ছিল রক্তাক্ত। তন্নির চিৎকার তখন সবাই এসে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা চলা অবস্থায় হাসপাতালে পুলিশ আসে। ডাক্তারের ভাষ্য মতে তন্নি সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হয়েছে, কারণ আলামত একদম সেই রকম। তন্নির ব্লাডার এতটাই ক্ষতির শিকার হয়েছে যে প্রস্রাব ধরে রাখতে পারছে না, সাথে ব্লাড লস তো আছেই। মেয়েটা অজ্ঞান। যেকে ডাক্তার এসে আগে তার বাবাকে বলল। তন্নির বাবা আসমান থেকে পড়লেন এই কথা শুনে। কিভাবে, কি মানে কিভাবে? মেয়ে তো ছিল ঘরে, মেয়ে তো সুস্থ, তাহলে ডাক্তার উল্টাপাল্টা কথা বলছে কেন? ডাক্তারকে তারা দোষারোপ করতে বসে পড়ে, মানে সাধারণভাবে খুব স্বাভাবিক এটা। এদিকে তন্নির সেন্স ফিরে আসার পরও স্পষ্ট হয়নি কিভাবে তন্নির এই অবস্থা হলো। কাউন্টলেস ট্রিটমেন্ট হলো তন্নির, দেশে দেশের বাইরে, সাইকোলজি থেকে শুরু করে যা যা করা যায়। ব্লিডিং কিছুদিন বন্ধ থাকতো, আবার শুরু হতো, বন্ধ থাকতো, আবার শুরু হতো। এদিকে ধীরে ধীরে নিশ্চুপ হয়ে গেল। এক একদিন করে চলে গেল কয়েক মাস। সুন্দর অমায়িক তন্নি কালশিটে হয়ে গেছে। সারা শরীরে তখন ছোপ ছোপ দাগ পড়তে শুরু হলো। তন্নিকে দেখে একদিন তন্নির এক নানা এসেছিলেন। তিনি সেদিন তন্নিকে দেখেই তার হাতের লাঠি তুলে ইশারা করে বললেন, তন্নি তোকে তো খবিস ধরেছে, তুমি তাড়াতাড়ি হুজুর আনো, নাহলে মেয়ের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তন্নির নানাকে শান্ত করে বোঝানো হলো যে তন্নিকে জিনে ধরেনি, কিন্তু তন্নির বাবার এই কথাটা প্রথমবার কানে যেতেই ধরে ফেলল। তন্নিকে জিনে কিছু করেনি। সেদিন রাতেই তন্নির নানা হার্ট অ্যাটাক করলেন। সকালে উনি মারা গেলেন। উনি মারা যাবার পর ওনার গোসল যখন দেওয়া হচ্ছিল, তখন তন্নির মুখ থেকে একটা কথা তন্নির বাবাকে কাঁপিয়ে দিয়েছিল। তন্নির নানার বুকের হাড় ভাঙা ছিল, কারণ ওনাকে উপর অবস্থায় পাওয়া গেছিল। আর তন্নির নির্লিপ্ত ভঙ্গিতে বলেছিল, বাবা, নানুর বুকের হাড় ভাঙা, তাই না? উনি মেয়ের দিকে তাকিয়ে আছেন, বলেন, তুমি কিভাবে জানলে? তন্নি বলছিল, এমনিতেই হাড় ভেঙে চেপে গেছে, তাই না বাবা? তন্নির কথা শুনলেন ঠিকই, কিন্তু আর কিছু বললেন না। তন্নির রুম থেকে বের হওয়ার সময় প্রথমবারের মতো একটা অস্তিত্ব কথা বলল, একটা হাড় ভাঙেনি, সবগুলো হাড় ভেঙে দিয়েছি। তন্নির বাবার শরীরটা ধাক্কা দিয়ে কেঁপে উঠল, কারণ একটা কই শব্দটা তিনি শুনলেন, কেউ যেন বলল। উনি বের হয়ে এলেন। সেদিন জানাজার পর হুজুরকে তিনি জিজ্ঞেস করলেন, আপনি তো তন্নির কথা শুনেছেন, আচ্ছা তন্নির কি অন্য কোনো সমস্যা থাকতে পারে? তো হুজুর বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, শুধু দোয়া কালাম পরে মেয়ের সুস্থতা কামনা করেন, আর কিছু করা লাগবে না। সেদিন রাতে তন্নির কাছে তন্নির বাবা যায়। আজ কেমন যেন ভার ভার লাগছে ওনার। তন্নিকে দেখে ভয় করছে, মনে হচ্ছে তন্নির আশপাশে কেউ আছে। উনি মেয়ের পাশে বসে দোয়া পড়ছিলেন, কারণ এরকম অবস্থায় আসলে দোয়া পড়াটাই খুবই শ্রেয়। মানে উনি চাইছিলেন হয়তো দোয়া পড়লে হয়তো মেয়েটার শরীরটা ভালো থাকতে পারে বা কোনো খারাপ কিছু নাও আমরা দেখতে পারি। তো তিনি দোয়া পড়ছিলেন, আর দোয়াটা পড়ছিলেন তন্নির মাথায় হাতটা রেখে। সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই তন্নি বমি করে দিল। বমিতে বিশ্বাস করবেন কি বেরিয়েছে? বমিতে বেরোল একটা কালো কাক। কালো কাকের মাথা তন্নির বমির সাথে বেরোলো। তন্নির চোখে মুখে মুহূর্তে একটা শয়তানি হাসি, মুখে কাকের পশম লেগে আছে। তন্নি বিশ্রী গলায় বলল, সারপ্রাইজ। এটা বলেই সে আবারও বমি করল। বের হয়ে এলো আরেকটা কাকের মাথা। তন্নির বাবা ভয়ে কাঁপতে কাঁপতে তন্নির মাকে ডাকতে গেলেন। এমন সময় তন্নি, যে নড়তে চড়তে পারে না, সে তার বাবার কাঁধে উঠে বসলো। দাঁতে দাঁত ঘষতে ঘষতে সে কামড়ে ধরল বাবার ঘাড়। ততক্ষণে তন্নির মা, তন্নির ভাই চলে এসছে। তন্নি ওর বাবাকে রেগ ছেড়ে দিয়ে লাফিয়ে বিছানায় উঠে বসলো। সদ্য বমি করা সেই কাকের মাথা মুখে নিয়ে এবার কটকট করে চাবাতে লাগলো। তন্নির মা তন্নিকে ডাকলো, মা, তন্নি, কি হয়েছে মা তোর? তখন তন্নি দাঁড়িয়ে গেল, দুই হাত দুই পাশে মেলে ধরে, এক পা অপর পায়ের উপরে রেখে আরো আড়াআড়ি ভাবে দাঁড়ালো যিশু খ্রিস্টের মতো।
অপেরায় যেভাবে টেনে বলা হয় সেভাবে বলার মতো টেনে তন্নি বলল, আমরা মাইকেলস। এরপরে হাসি শুরু, রীতিমতো পাগলের মতো তন্নি হাসছে। হাসতে হাসতে তন্নির নিজের তলপেট আঁকড়ে ধরল। প্রস্রাব বেরিয়ে এলো তন্নির। এরপর আবার হাসি। মেয়েকে সাথে সাথে তন্নির মা ধরে ফেললো। আসলে ভয় পাচ্ছিল সবাই, পরিবারের সবাই তখন রীতিমতো কাঁপছিল, কান্না করছিল। তন্নির মা বুঝতে পারলো না কি হয়েছে। উনি জিজ্ঞেস করছিল, কি রে মা, তোর কি হলো? তখন বিড়বিড় করতে থাকা তন্নি বলছে, তোর মেয়ে এখানে নেই, তোর মেয়ে তো এখন পতিতালয়ে। পতিতালয়ে তোর মেয়ে? তো আসলে পতিতালয়টা তিনি খুব সুন্দর করে বলেছেন। আসলে এতটা সুন্দর করে তিনি বলেননি, এটার খারাপ অর্থে বলেছে। এরপরে সেদিন স্পষ্ট হয়ে যায় আসলে তন্নির সমস্যাটা কোথায়। এই ঝামেলাগুলোর পর একের পর এক হুজুর আসলেন, সমাধান হচ্ছিল না, বরং ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে তন্নি কার কবজায় আছে। তন্নি ছিল মাইকেলদের কবজায়। 7 জন মাইকেল, আর তাদের লিডার হলো গেব্রিয়েল। ওরা দাবি করছে ওরা ফেরেশতা, আর তন্নি হলো পাপী বান্দা। তাই ওরা তন্নির রূহকে শাস্তি দিয়ে পবিত্র করার চেষ্টা করছে নিজেরাই। তো একদিন রাতের বেলা তন্নি বিড়বিড় করছে, হঠাৎ তন্নির মা দেখতে পারে একটা কালো ছায়া ওই জায়গাটাতে। এই পাশ থেকে ও পাশে দৌড় দিয়ে চলে গেল। তন্নির বাবা শুনলেন তন্নি তাকে ডাকছে। তন্নির মা দেখতে পায় যে সেই কালো ছায়াটা কিচেনের দিকে চলে গেল আর বেরিয়ে এলো হাতে একটা বটি নিয়ে। তন্নির বাবা দেখলো তন্নি বিছানায় কাতরাচ্ছে। তন্নির পেট অস্বাভাবিকভাবে বড়, যেন তন্নি বাচ্চা ডেলিভারি হবে। তন্নির মা দেখতে পেলেন বটি হাতে নিয়ে সেই ছায়া তন্নির বাবার পেছনে দাঁড়িয়ে আছে। তন্নির বাবা দেখছিল তন্নি নিজের এক হাত ভেতরে ঢুকিয়ে টেনে বের করে আনলো একটা বাচ্চা, মরা বাচ্চা। নাড়িটা ঝুলছে, গর্ভ ফুলের সাথে সাথেই। তখন তন্নি একটা মায়া ভরা অশ্লীল হাসি দিল, আহ করে একটা শব্দ করলো, এক গাদা রক্ত বেরিয়ে এলো। তখন তন্নির বাবা এটা দেখে আর থাকতে পারেনি, বাবা জ্ঞান হারিয়ে পড়ে গেলেন নিচে। তন্নির মা দেখলেন বটি দিয়ে নিচে পড়ে থাকা তন্নির বাবার গলা কাটছে সেই ছায়াটা। উনি এক চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে হয়ে গেলেন। বেহুশ তন্নির বাবাকে সরিয়ে আনা হয়। এরপর থেকে লাগাতার তন্নিদের বাসায় বিভিন্ন লোক এসে বিভিন্ন কিছু করেও কিছু করতে পারছিল না। সবাইকে তন্নি বলতো, একটা চাকু নিয়ে আয়, গলাটা কেটে দে, আমাদের মুক্ত করে দে, আমাদেরকে মুক্ত করে দে, মুক্ত করে দে তন্নিকে। এভাবেই গেল আরো অনেক দিন। গেল কয়েকদিন আগে আল্লাহর চাওয়া তন্নির ব্যাপারে আমি জানতে পারি। আমি যখন তন্নির কথা শুনছিলাম আমার শির দাঁড়িয়ে যায়, এক অস্বস্তি অনুভব করতে থাকি আমি। তখনই বুঝতে পারি না মেয়ের সমস্যা আছে। আমি মেয়ের বাবার মুখে কথাগুলো শোনা মাত্রই বললাম, আমি যাব মেয়েকে দেখতে। সেদিন রাতে আমাকে খবর দেওয়া হয় যে 7 জন তো আছে, ওরা মেয়েটাকে শেষ করে দিয়েছে। তো এই মেয়ের জিন্দা না থাকাই উত্তম, কারণ ওকে তিল তিল করে শেষ করে দিয়েছে। ওর রুটা ফিরে আসার পরেও শান্তি পাবে না, ওকে কুরে কুরে খেয়ে ফেলেছে ওরা। তো ওরা প্রতিনিয়ত মেয়েটাকে শেষ করে দিচ্ছে। তা আমি ওই সময় ওই মুহূর্তে যখন আমি সব কথাগুলো শুনি, আমি সবসময় চেষ্টা করি চুপ থেকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার। তা আমি কথাগুলো শুনলাম কেবল। তো আমি পরদিন মেয়েটার কাছে যাই। তো মেয়েটাকে আমি এক পলক দেখলাম। তো আমি মেয়েটাকে এক পলক দেখার পরপর আমি মেয়েটার চেহারাটাই দেখিনি। আমি দেখতে পেলাম সুন্দর একটা ছেলে, 13-14 বছরের সুন্দর একটা ছেলে বসে আছে মনে হলো। পর মুহূর্তে দেখলাম তন্নি বসে আছে। আমাকে দেখে সে বলল, পয়গাম নিয়ে আসছিস? আমি বললাম, না সোনা, জুতা নিয়ে আসছি পায়ে। এমন মারা মারবো সোনা, তোর বাপের নাম ভুলে যাবি। তন্নি হেসে ফেলল। সে বলল, আমাদের বাবা, আরে আমরা তো সবাই বেশ্যার ছেলে, বাবা নাম হয় না বলে ক্লিক করে একটা শব্দ করলো সে। আমি বললাম, মেয়ে কোথায়? তন্নি বলল, মেয়ে কোথায়? আহা, মেয়ে কোথায়? মেয়েটাকে এখন মাইকেলের কাছে, মাইকেলের কবজায়। সে আনন্দ করছে ভালো মতো, এমন ভাবে আনন্দ করছে যে সব বের হয়ে যাবে। আমার মাইন্ডে লাগলো কথাটা, আনন্দ করছে
আপনারা আরো খারাপ অর্থে সে বলেছে সে এসব জায়গায় আসলে সত্যি কথা বলতে আপনি আপনাদেরকে বলে নেই যে এসব জায়গায় যখন ডিল করতে যাই আমি, তখন আমাকে মোস্টলি খারাপ কথাই শুনতে হয়। আর এই যখন আমাকে এই কথাটা বললো তখন আমার মাইন্ডে লেগে যায় কথাটা। আমি বুঝতে না দিয়ে একটা নোটপ্যাড আর কলম হাতে নিয়ে বসি। আমার চোখের সামনেই ভাসছিল, আমি বুঝতে পারছিলাম কি হচ্ছে মেয়েটার সাথে। আমি চোখ বন্ধ করে তন্নিকে ডাকলাম, পূর্ণ বিশ্বাস নিয়ে যে আসলে তন্নি আমার ডাক দেয় কিনা, এবং বিশ্বাস নিয়েছিলাম যে আসলে আমি যদি ডাকি তাহলে তন্নি আমার ডাকে সাড়া দেবে। আল্লাহ তুমি সাহায্য করো, মেয়েটাকে ফরিয়াদ দেবার সুযোগ দাও বলে আমি ডাকতে থাকি, তন্নি তন্নি, এই তন্নি তন্নি। 5 বারের বেলায় সাথে সাথে সজোরে দম টেনে উঠে জেগে ওঠে তন্নি। কতদিন পর জানেন? 1 বছর পর। মা মা বলে চিৎকার করতে লাগলো তন্নি। আমি বেরিয়ে এসে বললাম, জান মেয়ের হুঁশ আসছে, মেয়েকে একটু পরিষ্কার করেন। দৌড় দিয়ে গেলেন ওনারা একটু অবাক, কারণ তন্নি আসলে কথা বলা বন্ধ করে দিয়েছিল সেই শুরু থেকেই। সেই তন্নি আজ আসল তন্নির মতো কথা বলছে, এটা একটা চিন্তার বিষয় এবং এটা একটা প্লাস পয়েন্ট, খুশির বিষয়। আগে মা, মেয়ে, বাবা আর ভাইয়ের কান্নায় একাকার হয়ে গেল চারপাশ। আমি ওয়ার্নিং পাচ্ছিলাম মাইকেল ফিরবে দ্রুত, আবার কবজা হাতে নিবে শরীরের। তাই আমি তন্নির মা বাবাকে বলি, আর একটু আলাপ করে নিন, সময় কম, কাজ অনেক বাকি, ওরা আসবে আবার। আমি নোটপ্যাড নিয়ে বসেছিলাম, মাথায় বারবার একটা শব্দ আসছিল, ক্যাসিয়াস। টের পেলাম মাইকেলরা ফিরছে। আমি তন্নির মার বাবাকে বললাম চলে যান, ওনারা দেরি করছিল দেখে ঝাড়ি দিলাম আমি, বের হয়ে যান। ওনারা বের হতে হতেই জোরে একটা নিঃশ্বাস নিল তন্নি। জোরে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম যে মাইকেল হাজির হয়ে গেছে। তো মাইকেল, কি প্ল্যানিং তোর? জুতা বাড়ির কি থুতনার উপর খাবি নাকি পাছায় খাবি? মাইকেল উত্তর দিল, মাল আর পানি ফেলে দিশা পাচ্ছে না, তুই আছিস পাছা নিয়ে। কিন্তু ভালো আইডিয়া দিলি পাছায় মারার, আজকেই মারবো, এখনই মারবো। আমি তেরা চোখে তাকালাম মাইকেলের দিকে। হেই, তুই কি দেখবি? আমি উত্তর দিলাম, কি? মাথাটা সামনে ঢুকে ঝুঁকালো সে, আস্তে করে ফিসফিস করে বলল, আয় না, একবার ছুঁয়ে দেখ, তোকে দেখাবো। আমি উঠে দাঁড়াই, হাত থেকে নোটটা নামিয়ে তন্নির সামনে যে একটু ঝুঁকলাম। তন্নির মুখ থেকে তখন ডিম পচার দুর্গন্ধ আসছিল। তো এত বিকট গন্ধ আসছিল, আমার কাছে এগুলো এত চাপ দেয় না এখন আর। তো তন্নি আমার দিকে তাকিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কোন মাইকেল আমার সামনে? তো মুখটা চড়া করে হাসি দিল তন্নি। আমি মাইকেল। এটা বলার পর সে চোখ টিপ দিল। বুক ভরে শ্বাস নে। মাইকেল বলল, এক দমের সুযোগ দিব শুধু। আমি বুক ভরে শ্বাস নিয়ে স্পর্শ করলাম তন্নির পায়ের পাতা। সাথে সাথে আমার দম আটকে গেল। বিদ্যুৎ বেগে মাথায় চিলিক দিল। চারপাশ অন্ধকার হয়ে ধাম ধাম করে কলিজায় আমার বাড়ি মারতে লাগলো। চারপাশ ঝাপসা একটা রুম। হ্যাঁ, একটা রুম, অল্প আলো, বাইরের শব্দ, রিক্সা বা গাড়ির টিং টিং এর শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছি। দরজা একটা, প্রায় 1 অথবা 2 ইঞ্চি খোলা। ভেতর থেকে শব্দ আসছে। বেরিয়ে এলো একটা ছেলে, উলঙ্গ, কাপড় নেই শরীরে। আসলে সত্যি কথা, আমার দম আটকে যাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে হাসলো, দাঁতগুলো ময়লা, বুকে পশম ভরা। সে এক হাত দিয়ে দরজা খুলে দিল। কি দেখলাম আমি, কি দেখলাম! একটা রুম, বিছানায় বাঁধা তন্নি আর 6 জন মাইকেল সেই বিছানায়। আর কি দরকার আছে বর্ণনা দেওয়ার? আমি এগুলো দিতে চাই না, এইসব জিনিসগুলোই আমি বলতে চাই না আপনাদেরকে, যে আমি আসলে মাঝে মাঝে এমন সব জিনিস দেখি সেসব বর্ণনা আর আসলে আমার বিয়ন্ড ইমাজিনেশন। আপনারা হয়তো জোর করেন, জাহিদ ভাই আপনি আপনার ঘটনার ডিটেলস আমাদের বলেন। আমি যদি ডিটেলস বলি আপনারা আমার কেউ ঘটনা শুনবেন না, কারণ আপনার কাছে সেই ডিটেলস গুলো ঘৃণা লাগবে আপনাদের। আমার ঘৃণা লেগেছে, আমার ঘৃণা লাগে। আমি যখন এসব কাজগুলো করি মাঝে মধ্যে ঘৃণা লাগে। এখন আমার ঘৃণা লাগছিল। ঘড়ির টিকটিক শব্দ, 12 সেকেন্ড। ঘোর কেটে যাবার পর আমি আমার হুঁশ হারিয়ে ফেলেছিলাম। আমি মাইকেলকে মারতে গিয়েছিলাম। মাইকেল সাথে সাথে মাথা কাত করে গলা আগিয়ে দিল, নে নে কেটে দে, মাথা কেটে দে, আর খতম কর।
খতম করে দে তন্নিকে, আর মুক্ত করে দে। তা আমি মারতে না পেরে সরে এসে আগে চেয়ারে লাথি মেরে বসি, দেয়ালে ঘুষে মারি কয়েকটা। কে জানি এসেছিল দৌড় দিয়ে সেই রুমে দরজা দিয়ে, তাকে ঝাড়ি মেরে বের করে দিয়েছিলাম, আমার মনে নেই কে আসছিল। পরে খেয়াল আসলো সে ছিল তন্নির বাবা আর মামা। আমি বসে পড়লাম মাথার চুল টানতে টানতে ফ্লোরে। আমি বসে মাথার চুল টানছিলাম, আমি চিন্তা করছিলাম আমি কি করব। আমি নিজেই ইমাজিন করতে পারছি না ওই রুটাকে কিভাবে যন্ত্রণা দিচ্ছে। শরীর জীবনেও এই যন্ত্রণা সইতে পারবে না, শরীরে এই ক্যাপাবিলিটি নাই। মাইকেল আমাকে বলল, এই চুল ছিড়িস না। এটাই তো আসল সাধনা, এক বিছানায় 7 মাইকেল আর তন্নি। আমি উঠে গেলাম, তেরে গেলাম মারতে। কিছুই করতে পারছি না, একবারে গেড়ে বসে আছে তন্নির ভেতর। তন্নি জেগেও আছে, ওর রুটা শেষ হয়ে যাচ্ছে। এই দাঁড়া, তোর কি মনে হয় তন্নি ঘুমাচ্ছে না? না 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 না, 24 ঘন্টাও জেগে আছে। 24 ঘন্টা মাইকেলরা ওকে ভোগ করেছে। বলতে বলতে প্রস্রাব বেরিয়ে এলো প্যাগে। এমন একটা ভং দেখালো যে প্রস্রাব করে সে আরাম পেয়েছে। আমার দিকে তাকিয়ে হাসলো মাইকেল। এই মাত্র মাইকেল নেমে গেল, আরেক মাইকেল উঠে গেল। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি সহ্য করতে না পেরে থাপ্পড় মেরে বসি। থাপ্পড় খেয়েই খেয়ে করে তেড়ে উঠল, দাঁত কামড়ে বিড়বিড় করতে লাগলো আমাকে দেখে। আমি মাথার পেছনে চুল ধরে মাইকে বলবে, মাইকেল তুই জানিস না আমি কি জিনিস? মাইকেল আমার দিকে তাকালো, মুখে হাসি, আস্তে করে বলল, আমি জানি তুই কে। তুই আর একটা বেশ্যার ছেলে। নে আমার গলা কাট, আমাকে মুক্ত কর, তন্নিকে মুক্ত কর, নইলে কি হবে জানিস তো? এক মাইকেল যাবে, আরেক মাইকেল আসবে। ফুলের স্বাদ তো ভোমরা নিবেই। আমি বেরিয়ে আসি রুম থেকে। আমি বুঝতে পারছিলাম না আমি আসলে কি করব। আমার সময় লাগবে, আমার নিজেকে সময় দিতে আমার সময় লাগবে বুঝে উঠতে। আমি বেরিয়ে এসে তন্নির মা আমার বাবাকে বলি, আমি এখন যাচ্ছি, আসবো মাগরিবের পরে। কিন্তু কি মনে করে আমি আবার উল্টো রুমের মধ্যেই যাই, মানে বের হয়ে যাচ্ছে না, আবার রুমের মধ্যে যাই। রুমে ঢুকে মাইকেলকে বলি, তোরা জানি কয়জন? মাইকেল উত্তর দিল না। আমি তন্নির বাবাকে জিজ্ঞেস করলাম জোর গলায়, মাইকেল কয়জন বলেন তো? ওর বাবা বলল 7 জন। আমি মাইকেলের দিকে তাকিয়ে তন্নির বাবাকে বলি, 7টা ছুরি কিনে আনেন, এনে আগুনে পুড়িয়ে লাল করেন। মাইকেল আজকে তোকে মুক্ত করে দিব, আসলে তোর আর কোনো খেলা না। তন্নিকে বাঁচানোর ধান্দায় আমি নাই, তুই জানিস না কার খপ্পরে তুই পড়েছিস। তন্নির বাবাকে বললাম, শুনেন আমি একটু পরে আসবো, 7টা ছুরি কিনে আনেন, আগুনে তাপ দেন, যত নাটক করুক যতই কাঁদুক শুনবেন না, যাবেন না ওর সামনে। আমি মাইকেলের দিকে তাকাই বললাম, মাইকেল তুই তন্নির ক্ষতি করিস নাই, তুই আমার পাল্লায় পড়েছিস, আজকে তোর দিন শেষ। আমি হেঁটে মাইকেলের সামনে যেয়ে দাঁড়াই, নিঃশব্দে মাইকেলকে আমি বলি, আল্লাহর কসম খেলাম মাইকেল, আজ তুই বাঁচবি না। সরে এসে এবার আমি জোরে বললাম, আসতেছি আমি মাইকেল, আসতেছি, পরোয়ানা নিয়ে আসবো, সাথে থাকবে ফেরেশতা। বলে বের হয়ে আমি রুম থেকে বের হয়ে আসি আর কি। তাব্বুস হয়ে আমার দিকে তাকিয়ে রইল ওনারা, বুঝতে পারেন নাই তারা আমি কি বললাম এতক্ষণ। আমি রাস্তায় হাঁটছি, কিন্তু ওই দৃশ্য, মানে এতক্ষণ যা দেখলাম, ওই জঘন্যতম দৃশ্য আমাকে গিলে ফেলছিল। আমার সহ্য করা যাচ্ছিল না, সহ্য করা মুশকিল। আমি রাগ দমাতে পারছিলাম না। আকাশের দিকে তাকালাম, তপ্ত আকাশে দৃপ্ত হয়ে বললাম, হেল্প করো আল্লাহ, আমি আসছি। আজকে আমার আকাশটা মনে হচ্ছিল আগুনে জ্বলছে, পুরো আকাশটা লাল হয়ে গেছে। আমি পারছিলাম না, আকাশ থেকেও মনে হচ্ছে গরম জিনিস আমার শরীরে পড়ছে, আমার শরীরটা পুড়ছে যে সে জিনিসগুলো চিন্তা করে। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আমি আসছি তোমার কাছে, সাহায্য করো আমার মালিক। আমি নামাজও পড়তে পারছিলাম না, অস্বস্তি আর ঘৃণায় আমার নিজেকে নাপাক মনে হচ্ছিল। আমি শ্বাসই নিতে পারছিলাম না, টু বি অনেস্ট। ঘৃণা রাগে শ্বাস নেওয়া সম্ভব না। এই জিনিস যারা দেখে তারাই বোঝে, আপনারা বুঝবেন কিনা আমি জানি না, তবে আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল আমি একটা নাপাক। নামাজ শেষ হলো, সালাম ফিরানো হলো। সালাম ফিরানোর পরে অনেক সময় জিকির করি, জিকির আজগরে মন থাকে আমার, কিন্তু আমি ফ্লোরের দিকে তাকিয়ে আছি।
আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, আমার চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, আমার মাথা দুলছিল। ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি একটা জায়গা, একটা মাটির দেয়াল, দেয়ালের মধ্যে গম্বুজের মতো করে কেটে বসে জায়গা বানানো। একটা কালো সাপ দেখতে পাচ্ছিলাম, কালো সাপ, 7টা আয়না। ওই আয়নাগুলোতে না আলোর ঝলক, মনে হলো কুপি বাতির আলো। মাঝখানে একটা বড় বড় কালো সিন্দুক, এটা কাঠের সিন্দুক, কিন্তু উপরে কি জানি লেখা। আমার পেছনে দিগন্তের তারা, কোরআন তেলাওয়াত আসছে মৃদু স্বরে। আমার ঘরটা কেটে গেল কোরআন শব্দ করে পড়ার স্বরে। আমার ধরফরানি কমে গেছে। কোরআন পড়ার সময় যেই লাইনটুকু পড়ছিল সেই লাইনটুকু আমি আগে শুনেছি, সূরা আর রহমানের আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? আমি আমার পুরো শক্তিটা ফিরে পাই। আমার চোখের সামনে ভাসছে অনেক কিছু, একটা রাস্তা, আলো নাই, কে জানি দৌড় দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি। আজ মাইকেল শেষ। আমি মসজিদ থেকে বের হলাম, একটা ইমার্জেন্সি মেসেজ দিলাম আমি, আমার আর্জেন্ট হেল্প দরকার। সে যাতে আমার চোখের সামনে যেই জায়গাটা ভাসছে সেই জায়গায় যেন অপেক্ষা করে আমার জন্য। ইমার্জেন্সি মেসেজ দিয়ে তন্নির বাসায় না যেয়ে নিজের বাসায় চলে আসি। তন্নির বাবাকে বলে আমি রাতে আসব। আমি বাসা থেকে বের হবার পর তন্নি অনেকক্ষণ নাকি হাসাহাসি করছিল, আমি পালিয়ে গেছি হ্যান ত্যান। কিন্তু আজানের 20 মিনিট পর তন্নির 20 মিনিট পর থেকে তন্নির আচরণ বদলে গিয়েছিল। তন্নি একদম চুপচাপ, এমনকি তন্নিদের বাসায় ভার অবস্থাটা নাকি কেটে গেছে। তন্নির বাবা আর মা স্পষ্ট টের পাচ্ছিল, ওনাদের দিল বলছিল আজ মেয়েটা মুক্ত হয়ে যাবে, আজ মেয়েকে তারা ফিরে পাবে। আমি রাতে তন্নির বাসায় যাই, আমার সামনে তন্নির বাবা ছুরি নিয়ে আসলো। আমি বলি লাগবে না, আপনি বাইরে যান। গেট আমি আজ তালা মেরে দেইনি, নিজেই লাগিয়ে দিয়েছি। মোড়ামুড়ি করছিল মাইকেল, আমি ওর সামনে দাঁড়াই। মাইকেল, ও মাইকেল, কি মনে হচ্ছে না ফেরেশতা আছে না চারপাশে? এইটা শোনার পর মাইকেল মোচড়াচ্ছিল। মনে করেন আপনারা যদি কোনো মানুষকে জবাই করতে যান, সে যদি কোনো জায়গায় কোনো চান্স নাই ছুটে যাওয়ার, তখন যেভাবে মোচড়া চুচড়ি করে না, ঠিক সেভাবে মোচড়াচ্ছিল। ডর, এটাকে বলে ডর, মরার ভয়। এর চেয়ে বড় ভয় দুনিয়াতে পাপীদের জন্য আর কিচ্ছু নাই। পাপীরা মরার ভয় সবচেয়ে বেশি পায়। তুই না আমারে বলছিলি তোর খোদার ইচ্ছাতে নাকি তুই তন্নির সাথে এমন হচ্ছে? না রে না, আমার আল্লাহ আমাকে স্বাধীন করে দিয়েছে, আর একটাই রাস্তা দিয়েছেন উনি, হয় ভালো করো, না হয় খারাপ। শেষ বিচারের দিন হবে আসল মাপ, ওজন হবে ওই দিন। ওই দিন হবে ওজন। আমারটা আমি জানি না, তোর ওজন তো ডেফিনেটলি কত লক্ষ টন হবে কে জানে, কারণ তুই কাফের। পেরে গেলাম আমি তন্নির দিকে, ওর মাথা 2 পাশ আমি চেপে ধরেছি। আমার মুখ দিয়ে কি বের হচ্ছে আমি নিজেই জানি না, সত্যি জানি না, কিন্তু চারপাশটা আমার ভুম 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 করছিল। বিছানা কাঁপছিল, গ্লাস ভাঙলো। আমি তাকিয়েছিলাম শুধু তন্নির 2টা চোখের দিকে। তাই আমি দেখতে পাচ্ছিলাম ওই রুমের দরজা উড়ে গেছে, এক এক করে বেরিয়ে আসছে মাইকেলরা। আগুন তাদের শরীরে দাউ দাউ করে জ্বলছে, সেই রুমটার মধ্যেও আগুন জ্বলছে। হঠাৎ আমি দেখতে পাই মাইকেল তন্নির পেছনে। এবার আমি ওর চেহারা দেখতে পাচ্ছি, সেই চেহারা আমি ডান হাত দিয়ে ধরে ফেলেছি। আমার হাতে হাতির চেয়ে বেশি জোর। তখন টান দিয়ে তুলে নিয়ে আসলাম মাথাটা, ছিঁড়ে চলে আসলো হালকা পুতুলের মতো। আমার বাম হাতে ধরা তন্নি পড়ে গেল বিছানায়। শুধু আমি এতটুকু মনে আছে যে আম্মু নামের ডাক আমার কানে আসলো, কিন্তু আমার নজর আমার ডান হাতে, ঝলসে যাওয়া মাথা আমার হাতে। মাইকেলের মাথা ঝরে গেল আমার হাতের উপর, কালো ছাই হয়ে ঝরে গেল। ততক্ষণে রুমে চলে এসেছিল তন্নির বাবা মা, আত্মীয়রা যারা ছিল, কারণ বিকট একটা শব্দ হয়েছিল ওই সময়, বিকট শব্দ হয়েছিল। তন্নিকে তারা হুঁশে দেখতে পেল। দ্বিতীয়বারের মতো এই 1 বছরে তন্নি ওর মাকে জড়িয়ে ধরেছিল। আমি ওই রুম থেকে বের হয়ে এলাম, কিন্তু ফ্লোরে তখনও পড়ে গিয়েছিলাম। আসলে আমার হাত পা কাঁপছিল। আমি যখন কাজটা করছিলাম আমার সারা শরীর কাঁপছিল। আমি বের হতে যাব, পড়ে গেলাম, আমার মাথা ঘুরছিল।
আমার মনে হলো তন্নি যখন পড়ে যাচ্ছিল বিছানার উপর, তখন একটা ছেলেকে আমি দেখেছিলাম, 13-14 বছরের মেইলি চুলের ছেলেকে, যে লাফ দিয়ে নেমে গেছিল। তা আমি উঠে দাঁড়াই, সবকিছু শান্ত হলো। এই শান্ত ভাবটা আসতেও বেশ কিছুক্ষণ সময় লাগলো, সময় লাগে আর কি এসব জায়গায়। তন্নির হুঁশ ফিরে আসলো, কিন্তু মাইকেল একজন মরেছে, আরো মাইকেল আছে। আর যেই মাইকেলকে আমি দেখছিলাম লাফ দিতে, আমি স্পষ্ট দেখতে পেলাম সে তন্নির মা আমার পিঠের উপর বেতালের মতো বসে আছে। আমি না দেখার ভান করলাম। আমি তন্নির মা বাবাকে গাইডলাইন দিচ্ছিলাম। হঠাৎ তন্নির বাবা আমাকে জড়িয়ে ধরলেন। বাবারা যে সহজে কান্না করে না, অনেক সময় বাবারা তো সত্য, বাবাদের কান্না কেউ সহজে আসলে দেখে না। আমি ওনাকে শান্ত করে গাইডলাইন দিলাম, বলে দিলাম মাত্র একজন মাইকেল গেছে, আরো আছে, দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, ওরা আসবে, আমি দেখছি কি করা যায়। আমি তখন তন্নির মামাকে বলি, আমাকে এগিয়ে দেন তো, আমাকে একটু আপনি বাইরে এগিয়ে দেন। আমি তো জানি মাইকেল আরেকটা ওনার কাঁধে। তখন আমি ভান করেই চলছিলাম ওনার সাথে। ভদ্রলোক বাঁকা হয়ে চলছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি বাঁকা কেন? উনি বলল, বুঝতে পারছি না, খুব চাপ লাগছে আমার ঘাড়ে। কিছু দূর হাঁটার পর আমি একটু পিছিয়ে যাই। মাইকেল, কই যাস? লোকটা থামলো, এরপর দৌড় দিল। সামনে মোড়টা সে পার হতে যাবে, সেই সময় অন্ধকার ভেদ করে মাইকেলের সামনে আসে দিগন্তের তারা। পেছনে আমি, সামনে দিগন্তের তারা। সেন্ট মাইকেলস এর মাত্র শুরু এটা। কি চিন্তা করছেন আমি জানি না, আপনারা কি ভাবছেন ঘটনা নিয়ে। এই ঘটনাটা মানে টু বি অনেস্ট জাহিদ ভাই, ওয়ান অফ দ্য বেস্ট, অসাধারণ ঘটনা। এবং আমি জানি অনেক অশালীন মন্তব্য ঘটনার মধ্যে আছে, অশালীন কথা আছে। আমি মাফ চাই আপনাদের সবার কাছে, প্লিজ আমাকে দয়া করে মাফ করবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছে তানভীর রহমান চট্টগ্রাম থেকে। তানভীর মানুষ হিসাবে বেশ স্বাভাবিক জীবনযাপন করে, তার 8-10টা যুবকের মতোই সে চলাফেরা করে, এবং রাতের ঘুমের স্ক্যাজুলটা একটুখানি ডিফারেন্ট, যেহেতু আগে ঘুমিয়ে যায় সে, খুব বেশি রাত জাগে না, মোটামুটি রাত 11টা-12টার মধ্যেই সে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এরকম ভাবেই তার দিনকাল কেটে যায়। রাতের বেলা সে সাধারণত ঘুমের আগে তার নর্মাল কাজকর্ম করে একটু হয়তো মোবাইল ব্রাউজ করে সে শুয়ে পড়ে, ঘুমিয়ে যায়, এবং স্বাভাবিকভাবেই তার ঘুম হয়। ছোটখাটো 2-1টা স্বপ্ন দেখে, এভাবেই তার ঘুম হয়। কিন্তু মাস 2 আগে, মানে সেপ্টেম্বরের দিকে, তার মাঝে হঠাৎ একটা ছন্দপতন ঘটে যায়। যেটা হয় সেপ্টেম্বরের কোন একদিন গুমোট রাত্রিতে। তখন বেশ গুমোট আবহাওয়া ছিল, মানে বেশ থম মেরেছিল ওই দিন ওয়েদার রাতের বেলা। তো তানভীরের কেমন জানি লাগছিল, বেশ গরম গরম লাগছে। তো সে হেঁটে বারান্দায় যায়। তো বারান্দায় গিয়ে তাকিয়েছিল বাইরে, বেশ সুন্দর দেখা যাচ্ছে চারিপাশে, মানে অন্ধকার। তার বাসার বারান্দা থেকে বাইরের পেছন দিকটা দেখা যায়, ওখানে গাছগাছালি আছে বেশ। তো ওই সময় হঠাৎ আকাশ গুড়গুড় করতে থাকে। তো সে বুঝতে পারে যে বৃষ্টি আসবে হয়তো, মনে মনে একটু ভালো ফিল করে যে এই গুমোট ভাবটা কেটে যাবে। এর মাঝেই হঠাৎ হালকা বাতাস শুরু হয়ে যায়, বুঝতে পারে যে গাছপালা নড়া শুরু হয়েছে, এবং বুঝছে যে বৃষ্টি আসবে। বাতাস বেশ ভালো মতনই স্ট্রাইক করতেছে বারান্দায়। তো তানভীর ঘরে চলে আসে, এসে তার মতো সে শুয়ে পড়ে। তো অন্ধকার ঘরে সে বাতি নিভিয়ে ঘুমায়, নর্মালি ঘুমিয়ে গেছে অন্যান্য দিনের মতো, শুয়ে পড়ছে, এবং ঘুমে তলায় গেল তানভীর। এর মাঝে সে একটা বাজে দুঃস্বপ্ন দেখে। এই বাজে দুঃস্বপ্নটা খুবই ভয়ঙ্কর, এবং ওটা মনে হচ্ছিল রিয়েলিস্টিক একটা স্বপ্ন সে দেখছে। যেটা মনে হচ্ছে চারিপাশে একেবারে নিকষ কালো অন্ধকার। সে কোন একটা জলধারার সামনে দাঁড়ায় আছে, যেখানে একটা পানির ধারা বয়ে যাচ্ছে, একটা খালের মতো কিছু, এবং সেটা কালচে বর্ণের পানি। এবং সেখানে সে দাঁড়িয়ে দেখছে যে পানি বয়ে যাচ্ছে, এবং শব্দ হচ্ছে সরসর করে কালচে বর্ণের পানি। হঠাৎ পানির ভেতর থেকে একটা হাত তার পা চেপে ধরে টেনে তাকে পানিতে নামিয়ে ফেললো। তো পানিতে নেমে একেবারে ডোবার উপক্রম, এবং তার মধ্যে সে হাবুডুবু খাচ্ছে। স্বপ্নে এরকম ফিল করছে তানভীর। এবং এক পর্যায়ে সে সাঁতার কাটা শুরু করলো, এবং সাঁতরে দূরে যেতে পারছে না, স্রোতের প্রতিকূলে সাঁতরাইতে হচ্ছে তাকে, মানে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীতে তাকে সাঁতরাতে হচ্ছে, বাট সে এগোতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসতেছে, এরকম একটা অবস্থা।
তো এই পর্যায়ে তানভীর চিৎকার করতে থাকে স্বপ্নের মধ্যে, কিন্তু চিৎকার করেও মানে শব্দ হচ্ছে না, এরকম একটা অবস্থা যেটা মানুষের বোবায় ধরলে যেরকম হয় সেরকম। তো এরকম একটা অবস্থায় এক সময় সে স্বপ্নের মাঝে মনে হয় কেমন একটা শব্দ শুনতে পায়, বেশ কেমন জানি খসখসে কণ্ঠে হাসির শব্দ। এর মাঝে তার ঘুম ভেঙে দেয়। তো ঘুম ভেঙে লাফ দিয়ে উঠে তানভীর, উঠে বসে বিছনায় উঠে দেখতেছে যে রাতের বেলা বেশ বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে, বেশ পটপট করে বৃষ্টি পড়তেছে তার বারান্দার পাশে, জানলার মধ্যে বৃষ্টির ছাট লাগতেছে। এরকম একটা সময় সে উঠছে এবং পুরা রাত এই অন্য কোনো শব্দ নাই, ঝড় বৃষ্টির শব্দ ছাড়া বাসার মধ্যে নীরবতা, এবং মাঝে মাঝে আকাশ গুড়গুড় করতেছে। তো বেশ ভয় লাগছে তার কাছে, বুকটা ধুক 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 করতেছে। তানভীর চিন্তা করতেছে একটু পানি খেতে হবে। তো তার বিছানার পাশে পানি ছিল না, তাকে হেঁটে যেতে হবে সামনে ডাইনিং স্পেসে। তো সে ওঠার চিন্তা করতেছে। এই সময় তার রুমটার পাশে কিন্তু একটা ফাঁকা, মানে দরজাটা ফাঁকা, সেখান থেকে চলে গেছে পাশের দিকে। সে খেয়াল করে দেখলো যে তার রুমের পাশের দরজাটাতে সেখানে সে কিছু একটা দেখতেছে দূর থেকে। তো ওইখানে একটা আলনার মতো ছিল, তো সে মনে করলো আলনাতে কিছু কাপড় বা কিছু নাকি। তারপর দেখলো সেটা নড়ে উঠলো কাপড়টা। তো তানভীরের বুকের মধ্যে একটু ছেদ করে উঠছে, সে মনে হচ্ছে কি নড়তেছে। ভালো মতো খেয়াল করে সে দেখলো, হঠাৎ মনে হলো যে ওইখান থেকে সাদা রঙের কিছু একটা প্রায় 8-10 ফিট উঁচু ছাদে, তাদের একদম চালের কাছাকাছি উচ্চতা, সেটা হেঁটে নড়ে সরে গেল পাশে একটা কাপড় এরকম উঁচা। তারপর সে দেখলো দপ দপ করে ফ্লোরে শব্দ হচ্ছে। তার ফ্লোরে যদি কেউ গোড়ালি দিয়ে হাঁটে, গোড়ালি আগে হিট করে হাঁটে যেরকম সেরকম, এবং ওই কাপড়ের উচ্চতা জিনিসটা মনে হচ্ছে একটু নিচু হয়ে যাচ্ছে, একটু উপর উঠতেছে। মানে খুব লম্বা একটা মানুষ যদি হাঁটু ভাঁজ করে করে এরকম করে হাঁটে আর গোড়ালি দিয়ে ফ্লোরে ট্যাপ করে আসে, সেরকম শব্দ হচ্ছে। পাশের রুম থেকে সেটা হাঁটতে হাঁটতে তার রুমে চলে আসতো, তার পায়ের কাছে, এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে তার পাশে চলে আসতেছে। সে স্পষ্ট ফিল করতেছে সেই জিনিসটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তানভীরের মানে মানে ভয়ে মানে মনে হচ্ছে সে তখনই তার হুঁশ হারায় ফেলবে। সে মনে মনে দোয়া পড়া শুরু করলো এবং দোয়া পড়ার চেষ্টা করতেছে, মানে মানে মুখ দিয়ে পড়ার চেষ্টা করতেছে, মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, মনে মনে পড়তেছে, মুখ দিয়ে সে শব্দ করতে পারতেছে না। সে যখন নাকি দোয়া পড়ার চেষ্টা করছে তখন মনে হচ্ছে ওই যে ওইটা দুপ দুপ করে লাফাতে লাফাতে একটু পেছনেও চলে গেল, মানে কয়েক পা পিছিয়ে গেল। তানভীর আরো চেষ্টা করতেছে, এটা আবার কাছায় আসতেছে, এরকম একটা অবস্থা। আর তানভীরের মনে হচ্ছে যে তার মুখটা, গলাটাকে চেপে রাখছে, সাউন্ড করতে পারতেছে না। সে কিন্তু সম্পূর্ণ জাগ্রত অবস্থায় বসে আছে বিছানার মধ্যে, এর মধ্যে এরকম হচ্ছে এবং সে দেখতে পাচ্ছে এটা ধুপ ধুপ করে করতেছে। তো তানভীর ভয়ে দোয়া পড়ার চেষ্টা তো করতেছে, এরপর মানে তার বাবা বা মাকে চিৎকার করে ডাকারও চেষ্টা করছে, কিন্তু কোনো শব্দ তার গলা দিয়ে বেরোচ্ছে না। কিছুক্ষণের মধ্যে সে দেখলো ওই জিনিসটা দুপ দুপ করে হেঁটে তার বিছানার পাশে চলে আসলো এবং লাফ দিয়ে তার গায়ের উপর পড়লো। তার কাছে মনে হলো যে তার শরীরটাকে চেপে ধরলো একটা ঠান্ডা কিছু, এবং তানভীরের চোখ মুখ ঠান্ডা হয়ে আসলো, তার আর কিছু মনে নাই, সে হুঁশ হারায় ফেলছে। পরদিন তানভীরের যখন হুঁশ ফিরে, সে দেখে যে তার মাথার মধ্যে পানি ঢালা হচ্ছে। তার মা পানি ঢালতেছে, একটা বালতি ওয়েল ক্লথের উপরে একটা বালিশ রেখে তার মাথা দিয়ে পানি ঢালতেছে, এবং সে বুঝতে পারলো তার সারা শরীরে প্রচন্ড জ্বর, ঠান্ডা লাগতেছে তার। সে তার মাকে বলতে শীত লাগতেছে শীত লাগতেছে। তো তার মা বললো একজনকে যে তার গায়ে একটা কাপড় দিয়ে দিতে, চাদর। তো দিল সে। তার মা বলতেছে কি হয়েছে তোর, এরকম ঘুমাইতেছিলি কেন সকালবেলা? তো তানভীর তার মাকে বললো সে কি দেখছে রাতে। তো তার মা শুনলো, শুনে তার দিকে কিছুক্ষণ তাকায় থাকলো। তো তিনি আবার মাথা ঘুরায় বললেন ওদিকে তার এক খালা ছিল, তাকে, তাহলে ঠিকই দেখছি কিছু। তো তানভীর বুঝতে পারলো না তার মা কি দেখছে। তো যাই হোক, তাকে মাথায় পানি ঢাললো এবং তারপরে তার খালাকে বসায় রাখলো রুমে, রেখে তার মা চলে গেল, বললো খালাকে বলে সাথে থাকতে। তো খালা তাকে আবার জিজ্ঞেস করতেছে তুমি কি বেশি ভয় পাইছো, ডরাইছো বেশি? তো তানভীর জাস্ট মাথা নাড়তেছে, এরকম একটা অবস্থা। তো অনেকক্ষণ পর মানে ওই দিন মানে যতক্ষণ পানি ঢালতেছিল তখন হয়তো দুপুরের পরে, বিকালের দিকে তানভীরদের বাসায় তানভীরের বাবার সাথে একজন মৌলানা সাহেব আসলেন এবং তিনি এসে ঘরে ঢুকলেন। তো ঢুকে তিনি এদিক ওদিক তাকাচ্ছেন, দোয়া পড়তে পড়তে ঢুকছেন তিনি। ঢোকার পর তিনি জিজ্ঞেস করতেছেন তানভীরের আব্বাকে যে কি দেখছে, মানে তার মার কথা জিজ্ঞেস করতেছে কি দেখছে। তো তিনি বলতেছেন, তানভীরের বাবা বলতেছেন যে ওর মা দেখলো যে ওর উপরে কিছু একটা ঝুঁকা ছিল এরকম।
কোন একটা মানে এরকম আকৃতির মতো ঝুঁকেছিল ওর দিকে। ওর মা যখন এখানে গেছে তখন ওইটা শ্যাট করে সরে গেছে ওইখান থেকে, মানে মিলে গেছে বাতাসে এরকম। তো মৌলানা সাহেব জাস্ট মাথা নাড়লেন। তো তানভীরের কাছে আসলেন। তানভীর বুঝলো যে তার উপরে যে কিছু আসছিল বা তাকে কালকে কেউ ধরছিল, এটা আসলেই ধরছিল, এটা সে বুঝলো, যেহেতু তার মা এরকম দেখছে। তো মৌলানা সাহেব এসে বসলো তার পাশে, সে তার গায়ের জ্বরটা দেখলো, তারপরে তাকে জিজ্ঞেস করলো, বাবা কি দেখছো কালকে, তুমি কিছু দেখছো রাত্রেবেলা? তো তানভীর বললো যে আমি দেখছি। বলে কি? বলে রাত্রেবেলা এরকম এরকম এই জিনিস হইছে। তো বলে আচ্ছা। তো তিনি তখন তানভীরের সামনে বসে দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তে 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 অনেকক্ষণ দিন দোয়া পড়লেন। দোয়া পড়ে বললেন যে ছেলেটাকে তো আসলে খারাপ জিন আসর করছে এবং সে আশেপাশেই আছে, সে তককে তককে আছে, আপনার না থাকলে আবার এসে ধরবে ওকে। তো ওরে রুকাইয়া করতে হবে, রুকাইয়া করতে হবে, আপনারা ব্যবস্থা করেন। তো তিনি বললেন তানভীরের আব্বাকে যে ঘরটার ভালো মতো মোছায় ফেলতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তিনি ওখানে করবেন, আসন দিবেন, বসে যেটা করে আর কি, তিনি আসন দিবেন এবং আগরবাতি জ্বালাইতে বললেন। আর বললেন যে আপনি থাকেন, তার মা থাকেন, আপনারা দুইজন, আর কারো দরকার নেই, আর ও থাকুক, তারপর আমরা শুরু করবো রুকাইয়া। তো মোটামুটি এর মধ্যে ইমাম সাহেব বা হুজুর যিনি ছিলেন, তিনি যে আসরের নামাজটা পড়ে আসলেন। আসার পরে ঘরের মধ্যে ততক্ষণ এরকম মুছে ফেলা হয়েছে, পরিষ্কার পানি দিয়ে, গোলাপ জলের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগরবাতি জ্বালানো হয়েছে দরজা টরজা লাগায়। তারপরে তিনি রুকাইয়া শুরু করলেন তানভীরকে বসায়। তো দোয়া পড়তেছেন, তানভীরের কাছে মনে হয়েছিল যে তার শরীরটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, সে মনে হচ্ছে বাতাসে ভাসতেছে। এরকম করতে করতে এক সময় সে আর তার কিছু খেয়াল নাই, তার মনে হচ্ছে যে সে জানি কেমন একটা জগতে চলে গেছে, এরকম মনে হয়েছে তানভীরের কাছে। কিন্তু সে পরবর্তীতে শুনছে কি হয়েছিল। তানভীর নাকি হঠাৎ করে চোখ মেলে, তার বাবা মা দুজন দেখে যে একেবারে ছেলের চোখ ডিফারেন্ট, পুরা এরকম চোখ মেলে হোয়াইট ভাবে তাকায় আছে, রাগম্বিত ভাবে। তখন বলতেছে যে কি ব্যাপার, আমার এখানে আনছিস কেন ওর উপরে আবার? তখন মৌলানা সাহেব বললেন যে এই ছেলেটাকে কেন ধরছিস, কি ব্যাপার, কি করছে তোরে? তো তখন তানভীরের কণ্ঠে ওই চিন্তা বলতেছে যে ধরবো না, ও মাগরিবের সময় কবরস্থানে ঢুকছে, ঢুইক্কা দাঁড়ায় দাঁড়ায় ফোনে কথা কয়, আবার আমি ওইখানে বইসা ছিলাম একটা গাছের পাশে, আমার চুল ধরে দিছে টান দিয়া, আমার চুল ছিঁড়া ফালাইছে 2-3টা, তারপর আবার হাঁটা ধরছে এন থেকে, হাঁটটাতে চুলটা ফালায় আবার পাড়া দিয়ে গেছে চুলটা।